এবারে ডিউ কোয়েশ্চেন গত বছরের তুলনায় দেখতে সহজ মনে হইলেও আসলে কোয়েশ্চেনটা ছিল যথেষ্ট ট্রিকি, স্পেশালি ফিজিক্সের এমসিকিউ রিটেন দুইটাই, কেমিস্ট্রিতে কয়েকটা এমসিকিউতে ঝামেলা ছিল, আর ম্যাথের রিটেন পার্টটা একটু ঝামেলা ছিল। সো আজকে আমরা বেসিক্যালি এই কোয়েশ্চেনগুলি সলভ করবো, এমসিকিউ সলভ করবো, রিটেনও সলভ করবো, এবং লাস্টে আমরা দেখবো যে আসলে কাট মার্কস কত হইতে পারে সেটা নিয়ে ডিসকাস করবো। অ্যান্ড থ্রু আউট দ্য ভিডিও আমরা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো সামনে যারা সাস্ট, সিকেরোয়েট কিংবা অন্যান্য ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দিবা তাদের জন্য আজকে ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট হবে, বিকজ আজকে আমরা সব কোয়েশ্চেন সলভ করবো এবং কিভাবে লজিক্যালি চিন্তা করতে হয়, আসলে ট্রিকি কোয়েশ্চেন কিভাবে হ্যান্ডেল করতে হয় সেটা নিয়ে কথা বলবো। তো চলো শুরু করি। সো প্রথম কোয়েশ্চেন দেখি, চলো। কোনো একটি বস্তুকে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে গতিশক্তিতে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত? সো আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু আসলে আমাদের আহ, বেগের মান শূন্য হয়ে যায়। সো বেগের মান শূন্য হয়ে গেলে গতিশক্তি কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। সো বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বা অনেক স্টুডেন্টই কিন্তু আসলে জিরো দাগাইছে, বাট এটা অ্যান্সার হবে না, কারণ এখানে কি আসছে? প্রাস। তো প্রাসের ক্ষেত্রে জানি আমরা যে এক্স অক্ষের সাথে যদি আলফা কোণে নিক্ষেপ করি তাহলে এক্স অক্ষ বরাবর বেগ হবে ইউ কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর বেগ কি হয়ে যাবে? ইউ সাইন আলফা। সো ওয়াই অক্ষ বরাবর বেগ পরিবর্তন হইলেও আমাদের এক্স অক্ষ বরাবর যে বেগটা সেটা কিন্তু পরিবর্তন হয় না, কারণ এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই। এই কারণে সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অক্ষ বরাবর বেগ হয়ে যাবে হলো জিরো। এই যে ভি ওয়াই এর ভ্যালু জিরো হয়ে যাবে, ভি ওয়াই এর ভ্যালু জিরো হয়ে যাবে, এবং ই কে ওয়াই জিরো হয়ে যাবে, বাট ভি এক্স কি? ভি এক্স একই থাকবে, ভি এক্স থাকবে হলো ইউ কজ আলফা, বা আমরা কস 45 ডিগ্রি ভ্যালু হলো 1/√2 ইউ বাই রুট টু। তাহলে সর্বোচ্চ উচ্চতায় আমাদের গতিশক্তি কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হাফ এম, হাফ এম ইন্টু ইউ বাই রুট টু স্কোয়ার। সো গুদাগুদি করলে আসলে হাফ এম ইউ স্কোয়ার ইন্টু কত? হাফ। সো হাফ এম ইউ স্কোয়ার কি? এটা হলো আমাদের ভূপৃষ্ঠে আমাদের গতিশক্তি, সো ই ডিভাইডেড বাই টু। অ্যান্সার হয়ে যাবে কি আমাদের? ই বাই টু। দিস ইজ আ গুড কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনই ব্যাঙ্গার করছে ডিও, দেখছো। নেক্সট কোয়েশ্চেন দেখি, বলছে ভিন্ন ভিন্ন চারটি পাত্রে নিম্নলিখিত গ্যাসগুলোর প্রতিটির 0.5 মোল রাখা আছে। সো আমাকে বলছে কোন গ্যাসটির তাপমাত্রা সর্বোচ্চ হবে। সো আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সো টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কত? পিভি ডিভাইডেড বাই এনআর, পিভি ডিভাইডেড বাই এনআর। এখানে দেখো মোল সংখ্যা সেম, আর সেম। সো এখানে আসলে মোলার ভরের উপর কিন্তু তাপমাত্রা নির্ভর করতেছে না, তাপমাত্রা নির্ভর করতেছে কি? চাপ এবং আয়তনের গুণফলের উপর। যার পিভি এর মান বেশি তার তাপমাত্রাটাও বেশি হবে। সো এখানে চলো গুণ করি, 3 × 300 কত হয়? 900। আর এখানে কত হবে? 6 × 16 160। সো আমরা জানি যে 3 16 হলো 480। সো 480 ইন্টু অ্যাকচুয়ালি কত আসে? 480 ইন্টু 2। সো 900 সামথিং আসবে। আচ্ছা 8 × 12, 8 × 12 কত? 72। সো 720। আর এখানে 4 × 250 কত? এখানে কত আসে? 1000 এসে পড়ে। সো অ্যান্সার কোনটা হবে? দেখেই বুঝতে পারতেছো, অ্যান্সার হয়ে যাবে হলো আমাদের ডি। যার পিভির মান বেশি তার কি? চাপও বেশি। এরপরে এই কোয়েশ্চেন, এটা তো হুবহু কমন, দিস ইজ 100% কমন। সো আমরা জানি যে একটা স্প্রিংকে যদি তুমি ভি বেগে নিক্ষেপ করা এক্স পরিমাণ সংকুচিত করো এবং সেক্ষেত্রে বলটি যদি পরে ছেড়ে দেওয়ার পর ভি বেগ অর্জন করে, তাহলে আমার কথা হলো বিভব শক্তি গতিশক্তিতে কনভার্ট হয়েছে। সো হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে এক্স এর মান বের করে ফেলতে পারবো, আমরা জানি, এটাও ইজি। নেক্সট, এইটা একটা ভালো কোয়েশ্চেন, বলছে একটি মিটার স্টিক। আচ্ছা একটি মিটার স্টিক মানে হলো এমন একটা মিটার যেটা দৈর্ঘ্য হলো, মানে এমন একটা স্টিক যেটা দৈর্ঘ্য হলো 1 মিটার। এটা হলো 0.8 সি গতিতে একজন পর্যবেক্ষককে অতিক্রম করে। সো এই যে পর্যবেক্ষকটা উনি দেখতেছেন যে এই স্টিকটা এই দিক বরাবর 0.8 সি বা আলোর বেগের কাছাকাছি বেগে যাইতেছে। তো সেক্ষেত্রে কি হবে? এই লোকের কাছে মনে হবে এই দ্বন্দ্বটা কিছু পরিমাণ ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে, তাই না? সো অতিক্রান্ত মানে দূরত্ব অতিক্রম করতে কি সময় লাগবে? ডি ইজ ইকুয়াল টু আমরা জানি ভিটি। সেক্ষেত্রে সময় লাগবে কত? ডি ডিভাইডেড বাই ভি। সো এই লোকের সাপেক্ষে এই স্কেলটা কত দূর যাবে ভাই? এই স্কেলটারে ছোট মনে হবে। সো এই ছোট বা সংকুচিত দৈর্ঘ্যটা পরিমাণ যাবে। সো এই সংকুচিত দৈর্ঘ্য কত হবে? এল ইজ ইকুয়াল টু এন নট রুট ওভার 1 মাইনাস 0.8 স্কোয়ার। আরে ভাই, বেগ যদি ভি ইজ ইকুয়াল টু 0.8 সি দিয়ে রাখে তাহলে আমরা জানি যে ভি বাই সি এর ভ্যালু কত হয়ে যায়? 0.8। সো আমরা ফর্মুলা জানি, এল নট ইজ এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান হলো 0.8 স্কোয়ার, এবং আমরা জানি 0.8 এর সাথে 0.6 এর একটা সম্পর্ক আছে। সো এটা 0.6 হয়ে যাবে। এখান থেকে টাইমও তুমি বের করে ফেলতে পারবে, যে দূরত্ব ডিভাইডেড বাই বেগ। বেক করে দিলাম। সো হলো গুতাগুতি করলাম, এখানে আলোর বেগের মান হলো 3 × 10⁸। সো এখানে ন্যানো সেকেন্ড যেহেতু চাইছে, আমি উভয় পক্ষকে কি করলাম? এখানে 10⁹ দিয়ে গুণ করছি। সো কাটাকাটি করলে এখানে আসে হলো 2.5 ন্যানো সেকেন্ড। দিস ওয়াজ অলসো আ গুড কোয়েশ্চেন। নেক্সট বলছে একজন শিক্ষার্থী দুটি ভিন্ন ভিন্ন রোধ R1 এবং R2 দেওয়া হলো। আচ্ছা এগুলোকে বিভিন্নভাবে সংযোগ করে 3 ওহম, 4 ওহম, 12 ওহম এবং 16 ওহম সে রোধ তৈরি করতে পারে। সো আমাদের বলছে যে R1 এবং R2 এর মান কত?
কত, তাহলে তোমার বুঝতে হবে যে দুইটা রোধ যদি R1 আর R2 দেওয়া থাকে, এদের মধ্যে ম্যাক্সিমাম রোধ কত হবে এদেরকে যোগ করার কারণে, আর মিনিমাম কখন হবে যখন এদেরকে সমান্তরালে রাখে। এটা কিন্তু জানা জিনিস। আমরা জানি যে ম্যাক্সিমাম হইতে পারে সমষ্টি, আর মিনিমাম কি হইতে পারে প্যারালালে থাকলে, কারণ আমরা জানি প্যারালালে রোধ কমে, সিরিজের রোধ কি হয় বাড়ে। এবার আমি জাস্ট অপশন টেস্ট করছি যে 3 ওহম আর 4 ওহম যদি হয় তাহলে যোগফল কত হবে 7 ওহম, তো এর বড় রোধ বানাইতে পারবা না। 2 আর 12 থাকলে 2 আর 12 যোগ করলে 14, 3 আর 16 যোগ করলে কত আসে 19, তো এটাও আসলে এটা দিয়েও বানানো সম্ভব না। একমাত্র 4 আর 12 দিলেই কিন্তু তুমি কত পাইতাছো 16 পাইতাছো। ভাই একটু আরেকটু ভালোভাবে টেস্ট করি চলো। 4 আর 12 যদি সিরিজে থাকে তখন আমরা পাই 16। আচ্ছা, যদি আমি 4 ওহমরে রাখলাম বাট 12 ওহমরে না রাখি তখন আসবে 4 ওহম, ঠিক আছে। যখন আমি 4 ওহম আর 12 ওহম সমান্তরালে রাখি তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে হলো আমাদের 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 যোগ 12 উইচ ইজ কি 3 বারং 36, 4 বারং 48, 48 বাই 16 কত 3, এই যে 3 ওহমও পাইতেছি। আবার যখন আমি শুধু 12 ওহম রাখি তখন আমরা 12 ওহম পাইতেছি, মানে 4 ওহম যখন না রাখি। সো বুঝতে পারতেছো চারটা কেসই কিন্তু ফুলফিল করতেছে। তো আমাদের মাথায় মাথায় রাখা লাগবে যে ম্যাক্সিমাম রোধ হইতে পারে হলো সিরিজ আর মিনিমাম হইতে পারে প্যারালালে। নেক্সট, এটাও খুবই ইজি, রৈখিক ভরবেগ চাইছে। আমরা জানি এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখানে আবার বলেও দিছে যে এইচ কাটের ভ্যালু কত এইচ বাই 2 পাই। সো এখানে এইচ বাই 2 পাইয়ের জায়গায় আমি এইচ কাট লিখলাম, আর রৈখিক ভরবেগ যেহেতু চাইছে, রৈখিক ভরবেগ মানে কি এমভি, সো এমভি ইজ ইকুয়াল টু এনএইচ কাট ডিভাইডেড বাই আর। খুবই সিম্পল, এটা একদম লুথা কোশ্চেন ছিল, পারার মতো। নেক্সট, এটা ভাই এগুলি দেখেই মানে বাদ দেওয়া উচিত, ঠিক আছে। এটার অ্যান্সারও আমি তোমার দিব না, কারণ বেশিরভাগ এটা দাগাও নাই, এত সময় নেই কারো। আচ্ছা, এই কোশ্চেন এটাও ডাইরেক্ট কমন আসছে আমাদের, মানে এই ধরনের কোশ্চেন আমরা করছিলাম যে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন কথা হলো বিকৃতি দেওয়া নাই, বিকৃতি দেওয়া নাই, সরি হ্যাঁ বিকৃতি দেওয়া নাই। সো আমার পীড়ন আর ইয়ং মডুলাস দেওয়া আছে। সো আমরা জানি যে ইয়ং মডুলাস ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। সো এখান থেকে বিকৃতি পাওয়া গেলাম এস বাই ওয়াই। সো হাফ ইন্টু এস স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, বা মানে এস স্কোয়ার ডিভাইডেড বাই 2y। এটা হলো আমাদের একক আয়তনে সঞ্চিত শক্তি। সো একক আয়তনে সঞ্চিত শক্তি মানে কি সঞ্চিত শক্তি ডিভাইডেড বাই আয়তন। এখন আয়তন মানে কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আয়তন দুই পাশে পাঠিয়ে দিলাম, সঞ্চিত শক্তি কত হয়ে গেল একক আয়তনে সঞ্চিত শক্তি ইন্টু আয়তন। সো খুবই ইজি, এস স্কোয়ার ইন্টু এল ডিভাইডেড বাই 2y। সিম্পল কোয়েশ্চেন, ফর্মুলা বেসড লিটারালি। এবার তোমারে বলছে যে এ প্লাস বি আর এ মাইনাস বি যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। সো এই যে দুইটা বেগে দুইটা ভেক্টরের সমষ্টির মান কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab cos থিটা, তাই না। আর দুইটা ভেক্টরের বিয়োগফলের মান কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। এখানে তো রুট থাকার কথা ছিল, সো উভয় পক্ষকে আমি কি করলাম বর্গ করলাম, বর্গ করে এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি করলাম, cos থিটা ভ্যালু 0 আসলো, থিটা ভ্যালু এসে বললো 90 ডিগ্রি। সিম্পল কোয়েশ্চেন। নেক্সট, এটাও খুবই সিম্পল। ধরো এ যদি আমি হাই ভোল্টেজ দেই অথবা বি এ যে কোনো একজনের হাই ভোল্টেজ দিলেই কিন্তু এখান থেকে কারেন্ট চলে যাবে, তাই না। ধরো এ রে হাই ভোল্টেজ দিলাম এখান থেকে কারেন্ট চলে গেল, বি রে হাই ভোল্টেজ দিলাম এখান থেকে কারেন্ট চলে গেল, আর দুজনেরই হাই ভোল্টেজ দিলাম তাহলে কি এখান দিয়ে কারেন্ট চলে গেল। সো অ্যান্সার হবে কি অর্গেট হবে। খুবই সিম্পল, যে কোনো একজন হাই হইলেই কি আমরা এখান থেকে আউটপুট পাইতেছি, সো উইচ মিনস দিস ইজ অ্যান অর্গেট। আচ্ছা, নেক্সট, এটাও একটা গুড কোয়েশ্চেন। অনেকে এটা সেকেন্ড ল দাগাইছো, তাই না, বাট অ্যান্সার হবে এটার ফার্স্ট ল। দেখি কোয়েশ্চেনটা পড়ি আসো। একটি তাপীয় ইঞ্জিন প্রতি চক্রে ধনাত্মক কাজ করে। আচ্ছা, ডাব্লিউ বলে দিছে পজিটিভ এবং তাপ হারায়, মানে কিউ বলে দিছে নেগেটিভ, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। আচ্ছা, কোনো তাপ গ্রহণ করে না, জাস্ট শুধু তাপ হারায়, অর্থাৎ ডেল্টা কিউ নেগেটিভ আর কি। আচ্ছা, ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে। সো আমরা জানি যে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। এখন কথা হলো প্রতি চক্রে। সো আমরা জানি যে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে আমরা কি করি যে এ বিন্দু থেকে ঘুইরা বি বিন্দু সি বিন্দু হোয়াট এভার আবার কি এ বিন্দুতেই ফেরত আসি। সো এক্ষেত্রে আমাদের ডেল্টা ইউ এর ভ্যালু কি জিরো হয় না, ডেল্টা ইউ এর ভ্যালু জিরো হয়, কারণ কি আমরা বলছিলাম যে এটা হলো আমাদের স্টেট ফাংশন, স্টেট ফাংশন, তাই না, শুধু আদি আর শেষ অবস্থানের উপর নির্ভর করে। সো এখান থেকে আমরা জানি ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। সো ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ডাব্লিউ হয়ে গেছে, ডাব্লিউ হয়ে গেছে পজিটিভ, কিউ হয়ে গেছে নেগেটিভ। ইজ দিস পসিবল, ইজ দিস পসিবল না। এই কারণেই কি এটা আসলে প্রথম সূত্রকে লঙ্ঘন করতেছে। নেক্সট, আচ্ছা, এম্বরের একটি উপগ্রহ এক্স পৃথিবী থেকে আচ্ছা পৃথিবী পৃষ্ঠ থেকে এক্স উচ্চতায় পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর ব্যাসার্ধ বলে দিছে। যদি পৃথিবী পৃষ্ঠ থেকে অভিকর্ষ ত্বরণ জি হয় তাহলে কক্ষপথের গতি কত। সো ভি ইজ ইকুয়াল টু আমরা জানি জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। সো এইচ এর জায়গায় দিয়ে রাখছে এক্স, সমস্যা নাই। আমরা জানি যে ভূপৃষ্ঠে জি এর মান হলো জিএম ডিভাইডেড বাই পৃথিবীর আর স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারবো জিএম ইজ ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার। সো জি ইন্টু আর স্কোয়ার বসাই দিলাম, কোনো অপশনই মিলে না, এখানে কি হয়ে যাবে ফাঁকা।
নো অ্যান্সার, এটার কোনো অ্যান্সার নাই। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই চলো। আচ্ছা এটাও খুবই ভাই এই ফর্মুলা বেস কোশ্চেন, এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে কোশ্চেন আসতেছে লিটারালি। বলছে M1 M2 ভরের দুটি বস্তুর উপর নির্দিষ্ট বল এফ প্রয়োগ করা হলে যথাক্রমে প্রথমটার ত্বরণ হয়েছিল 12, দ্বিতীয়টার ত্বরণ হয়েছিল 3.3। তাহলে আমি বলতে পারি এফ ইজ ইকুয়াল টু M1 ইন্টু 12, এফ ইজ ইকুয়াল টু M2 ইন্টু 3.3। বলতে পারি এফ ইজিক্যাল টু এম এ লাগাই দিলাম। এইবার বলছে যে M2 মাইনাস M1 ভরের উপর একই বল যদি এফ প্রয়োগ করি সেক্ষেত্রে ত্বরণ কত হবে। তাহলে আবারও এফ ইজিক্যাল টু M2 মাইনাস M1 ইন্টু এ দিলাম। এবার ত্বরণের মান এ ইজিক্যাল টু হয়ে গেল এফ ডিভাইডেড বাই M2 মাইনাস M1। এবার জাস্ট আমি অপশন টেস্ট করবো। সো আমরা জানি এফ এর জায়গায় আমি বসাইতে পারবো 12 M1, আবার এফ এর জায়গায় বসাইতে পারবো 3.3 M2। এবার অপশন মিলাই, M1 এর সাথে থাকবে হলো 12, এই যে M1 এর সাথে থাকবে হলো 12, রেডি হয়ে গেছে অ্যান্সার। আর M2 এর সাথে থাকবে কত 3.3, বাট এখানে M1 মাইনাস M2 দিয়ে দিছে, আমারে বলছে কি M2 মাইনাস M1। সো এই যে নিচে M2 মাইনাস M1 আর উপরে থাকবে M1 ইন্টু 12। সো হয়ে গেছে, সিম্পল কোয়েশ্চেন। নেক্সট নেক্সট এটাও একটু ট্রিকি কোয়েশ্চেন ছিল, ভালোই ভালোই কোয়েশ্চেন করছে। একটি সমান্তরাল পাত ধারকে চার্জ করার ফলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য হয়ে গেছে এক্স ভোল্ট। সো উক্ত ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি যদি অর্ধেক করে দেই এবং বিভব পার্থক্য দ্বিগুণ করে দেই সেক্ষেত্রে সঞ্চিত শক্তির অনুপাত কত হবে। এই যে এই দুই অবস্থায় মানে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে সঞ্চিত শক্তির অনুপাত কত হবে। সো প্রথম ক্ষেত্রে আমাদের দূরত্ব ছিল ডি, তখন আমি কিছু পরিমাণ চার্জ দিছি, আমার ভোল্টেজ হয়ে গেছে এক্স। সো এখান থেকে আমি বলতে পারবো যে হাফ ইন্টু সি ভি স্কোয়ার বা হাফ ইন্টু সি এক্স স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা এখন কোনো কারণে আমরা জানি যে একটা ধারকের ধারকত্ব হলো কবে আসবে, ঈদের দিন। তো আমি যদি দূরত্ব অর্ধেক করে দেই তাহলে আমার ধারকত্ব কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। সো এই যে সি প্রাইম হয়ে গেছে কত 2c, আর এখানে বলেও দিচ্ছে যে বিভব পার্থক্য আমি দ্বিগুণ করে ফেলছি 2x করে ফেলছি। সো হাফ ইন্টু সি ভি স্কোয়ার মারলে এখানে 8 এসে পড়ে। সো ইউ ডিভাইডেড বাই ইউ প্রাইম এসে পড়ছে কত, হাফ সি এক্স স্কোয়ার, হাফ সি এক্স স্কোয়ার কাটা 1/8। সো 1:8 হবে অ্যান্সার, সিম্পল সিম্পল। আচ্ছা নেক্সট এটাও ভালো কোয়েশ্চেন। বলছে যে ইয়ং বিচির পরীক্ষায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে, মানে সবকিছু সেম রাখছি, জাস্ট কম্পাঙ্ক আমি কি করে দিছি, দ্বিগুণ করে দিছি, তাহলে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। সো ডোরা প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ, ফ্রিঞ্জ উইথ কি ছিল আমাদের ল্যামডা ডি বাই এ, এটা হলো আমাদের ফ্রিঞ্জ উইথের ফর্মুলা ভাই, 2a না না শুধু এ, ল্যামডা ডি বাই এ এটা হলো আমাদের ফ্রিঞ্জ উইথ। এখান থেকে আমরা বলছি কম্পাঙ্ক যদি দ্বিগুণ করি আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই এফ। সো ব্যস্তানুপাতিক এরা, সো আমি যদি কম্পাঙ্ক দ্বিগুণ করি তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হয়ে যাবে। সো আমরা আবার বলতে পারি বিটা ইজ সমানুপাতিক ল্যামডা। সো ল্যামডা যদি অর্ধেক হয় তাহলে বিটাও বিটাও কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো খুবই সিম্পল, ফ্রিকোয়েন্সি ডাবল করলে ল্যামডা হয়ে যাবে অর্ধেক, ল্যামডা অর্ধেক হয়ে গেলে আমাদের কি ডোরা প্রস্থ অর্ধেক হয়ে যাবে, সিম্পল জিনিস। গেল ফিজিক্স। এবার আমরা কেমিস্ট্রিতে এসে পড়ছি। বলছে নিচের কোন অণুতে স্থায়ী ডাইপোল আছে। সো কোন অণুতে স্থায়ী ডাইপোল থাকবে যেখানে ডাইপোল মোমেন্ট, নেট ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু জিরো হবে। গত বছর এরকম একটা কোয়েশ্চেন আসছিল। সো এইটা ডিপেন্ড করে কিসের উপর বলো তো, শেপের উপর ডিপেন্ড করে না, শেপের উপর ডিপেন্ড করে। সো SF4 এর কথা যদি চিন্তা করি, SF4 এ আমরা জানি যে সালফার, সালফার হলো গ্রুপ নাম্বার 16তে আছে। সো গ্রুপ নাম্বার 16তে যদি থাকে তাহলে ওর 6টা ইলেকট্রন বহিস্থ স্তরে, এর মধ্যে 4টা ইলেকট্রন ইউজ করে ওই ফ্লোরিনের সাথে কি করছে, বন্ধন গঠন করছে। আর তাহলে বাকি থাকে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রনকে আমরা কি বলি, একটা লোন পেয়ার বলি। এই 2টা ইলেকট্রনকে আমরা কি বলি, একটা লোন পেয়ার বলি। এখন সিগমা প্লাস লোন পেয়ার করলে আমাদের আসে হলো 5, হুইচ ইজ sp3d। এবং এই যে SF4 এর শেপ কি হয় বলো তো, সিস শেপ হয়, সিস শেপ। সেখানে দেখেই বুঝতে পারতেছো এই যে এটা হলো আমাদের ডেল্টা মাইনাস, এটা হলো আমাদের ডেল্টা প্লাস। সো পজিটিভ থেকে নেগেটিভের দিকে ডাইপোল মোমেন্ট যাবে, এদিকে ডাইপোল মোমেন্ট, এদিকে ডাইপোল মোমেন্ট, এদিকে ডাইপোল মোমেন্ট। দেখতেছো এই দুই পাশ ধরো কাটাকাটি হয়ে গেছে, বাট এই দুই পাশ কিন্তু কাটাকাটি হয় নাই, এই দুই পাশ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এই কারণে এখানে কি আছে, স্থায়ী ডাইপোল মোমেন্ট আছে। BF3 এর কথা যদি চিন্তা করো, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস। সো এই যে এদিকে একটা মিউ, এদিকে একটা মিউ, এদিকে একটা মিউ। তো আমরা জানি যে তিনটা সমান ভেক্টরের 120 ডিগ্রি কোণে থাকলে কি হয়, এদের লব্ধি শূন্য হয়। সো এখানে ডাইপোল মোমেন্ট নাই। এবার SiF4 এর কথা চিন্তা করো, সিলিকন টেট্রাফ্লোরাইড, এটা কার মতো দেখতে ভাই, CCl4 এর মতো দেখতে না, হ্যাঁ একই ফ্যামিলির, দেখো একই ফ্যামিলির। সো এটা কি চতুস্তলক স্ট্রাকচার হবে। চতুস্তলক আমরা জানি যে চতুস্তলক হলো কি বলে এটারে, প্রতিসম। এই কারণে এখানে কোনো ডাইপোল মোমেন্ট হবে না, এটা কাটাকাটি হয়ে যাবে। এরপর
XeF4 এর কথা যদি চিন্তা করো, জিনন গ্রুপ নাম্বার 18, লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। এর মধ্যে 4টা ইলেকট্রন ইউজ করে কি করতেছে? ফ্লোরিনের সাথে বন্ড করতেছে। সো এখানে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4টা ইলেকট্রন ফ্রি আছে, বাট 4টা ইলেকট্রন ফ্রি থাকা মানে কয়টা লোন পেয়ার আছে? 2/2 4/2 করা লাগবে, কারণ জোড়া বলছি। সো 2টা লোন পেয়ার আছে। সো 4টা সিগমা প্লাস 2টা লোন পেয়ার কত হয়ে গেল? 6 sp3d2। তাহলে এটা শেপ কি হবে? কি বলে, চতুর্ভুজাকার দ্বি পিরামিড, তাই না? চতুর্ভুজাকার ডি পিরামিড। সো উপরে একটা লোন পেয়ার থাকবে, নিচে একটা লোন পেয়ার থাকবে, আর এখানে চারদিকে 4টা থাকবে। এবং দেখেই বুঝতে পারতেছো মিউ 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 কাটাকাটি হয়ে গেছে। এই যে অপোজিট দুইটা মিউ কি হয়ে গেছে? কাটাকাটি হয়ে গেছে, কাটাকাটি হয়ে গেছে। সো প্রথম অপশনটাই অ্যান্সার হবে, বিকজ দিস ইজ আ সিস শেপ। নেক্সট, কোন যৌগ সন্নিবেশ গঠন করে না? খুবই সিম্পল, CCl4 গঠন করে না। পানি করে H+ এর সাথে সন্নিবেশ বন্ধন, অ্যামোনিয়া করে BF3 এর সাথে। সো BF3 আর BCl3 কি ভাই? একই জিনিস তো। বোরনের সাথে ফ্লোরিনের জায়গায় আমি ক্লোরিন লাগাই দিছি। সো এখানেও কি হবে? এরা দুইজনও কোঅর্ডিনেট কম্পাউন্ড করবে, পানিও করবে, বাট CCl4 করবে না। সিম্বল। নেক্সট, আয়োডোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কারা? খুবই সিম্পল, আমরা জানি যে আয়োডোফর্ম বিক্রিয়া কারা অংশগ্রহণ করে? আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট কার্বনিল যৌগ, আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট কার্বনিল যৌগ, এরা হলো আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করে। সো আয়োডোফর্ম বিক্রিয়া কি থাকে বলো তো? আয়োডিন থাকে, আর কি থাকে বলো তো? আয়োডিন থাকে আর ক্ষার থাকে, তাই না? আয়োডিন থাকে, ডিন থাকে আর ক্ষার থাকে। সো আমরা জানি যে আয়োডিন হলো মৃদুজারক, মৃদুজারক। সো আয়োডিন কি করে? এই যে অ্যালকোহলটারে জারিত করে ফেলে, এই যে CH3CHOH রে কি করে ফেলে? এই যে H আর OH বের করে CO কিটোন বানায় ফেললো। এই কিটোনে কি আছে? আলফা মিথাইল গ্রুপ আছে। সো ওই কি করবে? আয়োডোফর্ম দিবে। এরপর এই যে অ্যালকোহল ইথানলে ওই কিসে কনভার্ট করে ফেলে? আয়োডিন ইথানল রে কি ইথানলে কনভার্ট করে ফেলে। সো ওই অফ কি পরে আমাদের আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট কার্বনিল যৌগ। সো ওইও আয়োডোফর্ম দেয়। আবার ইনিও তো আলফা মিথাইল গ্রুপ বিশিষ্ট কার্বনিল মূলক। সো ওইও আয়োডোফর্ম দিবে। সো অ্যান্সার কে দিবে না? এখানে দেখো আলফা মিথাইল নেই, আলফা CH2 আছে। CH2 দিয়ে হবে, মিথাইল লাগবে। বুঝতে পারছো? সিম্পল, সিম্পল। নেক্সট, এই যে ভাই সমতা করতে বলছে ভাই, দশম শ্রেণী। সো এখানে 4টা অক্সিজেন দেখতেছো, এখানে 3টা অক্সিজেন দেখতেছো। 3 4 12, 3 4 12। এবার দেখি তো, চলো বাকিগুলি মেলাই। এই যে 4টা পটাশিয়াম, 3 আর 1 4টা পটাশিয়াম। আচ্ছা, 4টা ক্লোরিন, 3 আর 1 4টা ক্লোরিন। সো আমাদের কিন্তু সমতা হয়ে গেছে। সো আমাদের বলছে B/C এর মান কত? এটা হলো B, এটা হলো আমাদের C। সো B/C এর মান দেখেই বুঝতে পারতেছো ভাই 3:1। সিম্পল কোয়েশ্চেন, লুথা কোয়েশ্চেন। নেক্সট, নেক্সট ভাই, বেনজালডিহাইড, বেনজালডিহাইডকে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এর সাথে যুক্ত করলে কি উৎপন্ন হবে? এই যে কার্বনিল মূলক কিসে কনভার্ট হয়ে যায়? মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। সো টলুইনে কনভার্ট হয়ে যাবে C6H5CH3। সিম্পল, সিম্পল, এগুলি ইজি। এরপর এই যে এটাও আমরা কি পড়ি নাই ভাই? কার্বন ডাইঅক্সাইড কি ইয়া করে? অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে। কার্বন মনোক্সাইড কি অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে? নো। হাইড্রোকার্বন অ্যাসিড বৃষ্টিতে অবদান রাখে? নো। অ্যান্সার হবে কি? নাইট্রোজেন মনোক্সাইড। সিম্পল, এটা আমরা পড়ছি কিন্তু। নেক্সট, এবার এইটা আবার ওই যে আমাদের একটু একটু ঝামেলার কোশ্চেন, যে একই অবস্থায় কোন ধাতুর 1 গ্রাম জলীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সবচেয়ে বেশি আয়তনের হাইড্রোজেন গ্যাস তৈরি করে? আমার কথা হলো, যদি উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের মোল যদি বেশি হয়, তাইলেই কি আয়তন বেশি হবে? কারণ আমরা জানি যে V/22.4 ইজ ইকুয়াল টু N, তাই না? V/22.4 ইজ ইকুয়াল টু N। সো এখানে মোল সংখ্যা যার বেশি হবে, আয়তনও তার বেশি হবে। সো এক্ষেত্রে পটাশিয়াম আর সোডিয়ামের ক্ষেত্রে বিক্রিয়া এক ধরনের হয়, যে 1 মোল পটাশিয়াম থেকে আধা মোল হাইড্রোজেন আসে। আর অন্যদিকে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের ক্ষেত্রে 1 মোল থেকে কিন্তু 1 মোলই হাইড্রোজেন আসে। সো এক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এই দুইটা অলরেডি আউট হয়ে গেছে, ওরা অলরেডি সিলেবাসের বাইরে চলে গেছে। কেন? আচ্ছা না, এগুলো আমাদের টেস্ট করতে হবে। আচ্ছা চলো দেখি। সো হাফ মোল ইন্টু, এখানে কি পটাশিয়ামের মোল সংখ্যা কত হবে? W/M, W/M, এটা হলো পটাশিয়ামের জন্য। সো 1 ইন্টু 2 ইন্টু পটাশিয়ামের জন্য 39, এরপর সোডিয়ামের জন্য 1 ইন্টু 2 ইন্টু 23। সো 1/46 হবে। এবার ম্যাগনেসিয়ামের জন্য, ম্যাগনেসিয়ামের ভর কত? 24 না? 12 দুগুণে 24, ইয়েস। সো 1/24। আর ক্যালসিয়ামের জন্য কত হবে? 1/40। সো দেখেই বুঝতে পারতেছো যে ম্যাগনেসিয়াম থেকে সবচেয়ে বেশি উৎপন্ন হবে। সো অ্যান্সার হবে কি? ম্যাগনেসিয়াম। সিম্পল, সিম্পল। সো আমি কেমনে করলাম ভাই? এই যে এইভাবে করছি, এই যে N অফ ম্যাগনেসিয়াম ইজ ইকুয়াল টু N অফ হাইড্রোজেন, N অফ ক্যালসিয়াম ইজ ইকুয়াল টু N অফ হাইড্রোজেন, তাই না? এরপর N অফ পটাশিয়াম ইজ ইকুয়াল টু 2 অফ N অফ হাইড্রোজেন। ভাই এটা কেমনে করলেন? ওই যে ভাই বিক্রিয়া, Na
বাই এ ইজ ইকুয়াল টু এন বি বাই বি ইজ ইকুয়াল টু এন সি বাই সি ইজ ইকুয়াল টু এন ডি বাই ডি, এটা পড়ছিলাম না? স্টোকিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করতে হয়, সো স্টোকিওমেট্রিক রুল। সেখানে হাফ দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়ে যায়, তাই না? সো এই যে এন অফ হাইড্রোজেন হয়ে যাবে কত, হাফ ইন্টু এন অফ পটাশিয়াম, সো ডাব্লিউ ডিভাইডেড বাই এম করে দেওয়া লাগবে। আই গেস বুঝতে পারছো, অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম। অ্যান্সার কি হবে, ম্যাগনেসিয়াম। ওকে, নিচে কোনটি প্রিজারভেটিভ নয়? সুগার ইজ অবভিয়াসলি প্রিজারভেটিভ, মোরব্বা আচার এইসবে আমরা সুগার ইউজ করি। এরপর বিউটিলেটেড হাইড্রক্সি অ্যানিসল, অনেকে এটা অ্যান্সারে দাগাইছে, বাট এটা হবে না কেন, ওই ওর দিন শেষে কাজ কি? অনেকে এটারে বলছে এটা তো ভাই অ্যান্টিঅক্সিডেন্ট, এটা তো অ্যান্টিঅক্সিডেন্ট, এটা তো প্রিজারভেটিভ না। আরে ভাই অ্যান্টিঅক্সিডেন্টরা কি করে ভাই, অক্সিডেশন রোধ করে প্রিজার্ভ করে খাবার, সো ওইও কিন্তু দিন শেষে একটা প্রিজারভেটিভ। আমরা জানি যে প্রিজারভেটিভ দুই ধরনের, মানে ওই যে অ্যান্টিমাইক্রোবিয়াল, আরেকটা হলো তোমার ওই যে কি বলে এটারে অ্যান্টিঅক্সিডেন্টস, আরও কয়েক ধরনের আছে মোস্ট প্রবাবলি। সো বুঝতে পারতেছো, এরাও কিন্তু দিন শেষে প্রিজারভেটিভ। সোডিয়াম সালফাইডের কথা শুনছি, সোডিয়াম নাইট্রাইটের কথা শুনছি, নাইট্রেটের কথা শুনছি, তাই না? এটা হলো মাংসের জন্য ইউজ করা হয়, বাট জীবনে ভাই সোডিয়াম সালফেটের কথা শুনিনি, তাই না? সালফেটের কথা শুনিনি। বা বেনজোয়েটের কথা শুনছি, সালফেটের কথা জীবনে শুনিনি। সো অ্যান্সার হবে সালফেট ইজ নট এ প্রিজারভেটিভ। নেক্সট, আচ্ছা, অ্যামাইড থেকে অ্যামিন তৈরি করার ক্ষেত্রে এই যে CH3 CONH2, একে কি করলে ভাই বিজারিত করলে আমরা CH3 CH2 NH2 পাই, তাই না? তাই না? আচ্ছা, এক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে হলো আমাদের ড্রাই ইথার, LiAlH4। আমরা বলছিলাম যে LiAlH4 হলো শক্তিশালী বিজারক, NaBH4 হলো দুর্বল বিজারক, মানে LiAlH4 এর তুলনায়। ওই কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডে বিজারিত করতে পারে না। আচ্ছা, নেক্সট হলো এখানে অ্যালকোহল রাখা যাবে নাকি ড্রাই ইথার রাখা যাবে? সোজা কথা, ড্রাই ইথার রাখতে হবে। ঠিক আছে ভাই, ড্রাই ইথার রাখতে হবে। কেন ড্রাই ইথার রাখতে হবে? কারণ এই যে LiAlH4 অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ফেলতে পারে, তাই না? বাট শুষ্ক ইথারের সাথে বিক্রিয়া করবে না। আরও এখানে আমরা আরও কথা বলতে পারতাম, বাট বললাম না। ওকে, নেক্সট। আচ্ছা, ফেনল শনাক্তকরণ করা হয় কোথায় ভাই? লিবারম্যান টেস্ট, ইন্ডোফেনল পরীক্ষা, এটাও কিন্তু ডাইরেক্ট আসছে। লুকাস বিকারক দিয়ে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন শনাক্ত করি। কার্বিলামিন পরীক্ষা দিয়ে আমরা অ্যামিন শনাক্তকরণ করি, তাই না? আর টলেন বিকারক দিয়ে আমরা অ্যালডিহাইডস অ্যান্ড কিটোনস শনাক্তকরণ করি। সো বুঝতেই পারতেছো, লিবারম্যান টেস্ট হবে, সিম্পল। আচ্ছা, নেক্সট, Zn থেকে Zn2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপার। এখানে তোমার দেখে বুঝতে হবে যে Zn হলো আমাদের অ্যানোড, এটা হলো আমাদের অ্যানোড, এবং এই কপার 2 প্লাস থেকে কপার, এটা হবে ক্যাথোড। আমরা জানি যে অ্যানোড ইলেকট্রন দান করে, ক্যাটন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা, সো কপার ইলেকট্রোডে জারণ হয়েছে না ভাই, বিজারণ হয়েছে। কপার ইলেকট্রোডটি অ্যানোড, নো ভাই, কপার ইলেকট্রোডটি ক্যাথোড। কোষ বিক্রিয়াটি Zn2 প্লাস থেকে Zn, নো ওয়ে ভাইয়া, বিক্রিয়াটা হলো Zn থেকে Zn2 প্লাস হয়েছে, আর কপার 2 প্লাস থেকে কপার হয়েছে, এটা হলো আমাদের রিয়াকশন। সো লাস্ট বাট নট লিস্ট, ইলেকট্রন জিঙ্ক থেকে কপার ইলেকট্রোডে প্রবাহিত হয়। খুবই সিম্পল, কারণ জিঙ্ক হলে ইলেকট্রন দান করে, এবং সেই ইলেকট্রনটা কি করে, কপার ইলেকট্রোডটা গ্রহণ করে। সিম্পল সিম্পল ভাই। নেক্সট, এবার Ag প্লাস অ্যাকোয়াস, Fe2 প্লাস অ্যাকোয়াস, Fe3 প্লাস অ্যাকোয়াস এবং AgS, এই বিক্রিয়ায় কেসি এর একক কোনটি? এখানে যদি একক নাই অপশন থাকতো তাহলে হয়তো আমরা লিটার পার মোল দাগাইতাম, বাট অ্যাকচুয়ালি এখানে অপশন দিয়ে দিছে একক নাই, সো অ্যান্সার হবে একক নাই। ঠিক আছে, কারণ আমরা জানি যে কেসি এর একক নাই। কেসি জিনিসটা কি ছিল বলো তো? কেসি জিনিসটা ছিল হইলো আমাদের কি, অ্যাক্টিভ অ্যাক্টিভ ম্যাসের রেশিও। সো আমরা জানি যে অ্যাক্টিভ ম্যাসের রেশিও কিন্তু, মানে অ্যাক্টিভ ম্যাসের কোনো একক নাই, তাই না? অ্যাক্টিভ ম্যাসের কি নাই, কোনো একক নাই, সিম্পল। ওকে ওকে, নেক্সট, নিচের কোনটি অ্যারোমেটিক নয়? এই ভাই, এটা পাইরল, এটা অ্যারোমেটিক, এটা ন্যাপথালিন, এটা অ্যারোমেটিক। সো মারামারি লাগতেছে কাদের মধ্যে? এই দুইজনের মধ্যে মারামারি লাগতেছে। সো চলো দেখি এখানে, আর 2n প্লাস, কি রে ভাই আমি ভুলে গেলাম, আচ্ছা না, হ্যাঁ, 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকা লাগবে, তাই না? এবং প্রত্যেকটা কার্বন sp2 সংকরিত থাকা লাগবে। কি থাকা লাগবে? sp2 সংকরিত, কারণ ওই যে চাকরিক হইতে হবে, সমতলীয় হইতে হবে। সো sp2 সংকরিত থাকা লাগবে। সো চলো দেখি, এটা sp2 সংকরিত, ইয়েস, ডাবল বন্ড থাকলে sp2 হয়, ইয়েস, ডাবল বন্ড থাকলে sp2 হয়, এবং কার্বোক্যাটায়নে কি হয়? sp2 সংকরিত হয়।
বা বিশ্বাস করি না তো, আপনার কথা তো আমি বিশ্বাস করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, কোনো প্যারা নাই, আমার তো কোনো সমস্যা নাই। এখানে কি আছে, দুইটা বন্ড আছে, দুইটা সিগমা, আর এখানে একটা হাইড্রোজেন আছে। সো আর আরেকটা ইলেকট্রনের জায়গাটা ওইখান থেকে ওই মূলকটা বাইর হয়ে গেছে দেখেই তো এখানে পজিটিভ, তাই না? সো এখানে তিনটা সিগমা, সো তিনটা সিগমা হলে কত হয়, হাইব্রিডাইজেশন নাম্বার সিগমা প্লাস লোন পেয়ার 3 উইচ ইজ sp2। সো তিনজনই sp2 সংগঠিত এবং 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন আছে। চলো দেখি, এখানে দুইটা পাই ইলেকট্রন আছে, দুটা পাই ইলেকট্রন আছে। সো এখানে n এর ভ্যালু যদি তুমি মনে মনে 0 ধরো, তাহলে কি আমাদের ইলেকট্রন কয়টা আছে, দুইটা পাই ইলেকট্রন আছে। সো এটাও আমাদের অ্যারোমেটিক হবে। সো অ্যারোমেটিক হবে না কোনটা, এইটা। কেন ভাই, কিভাবে বললেন? এই যে এটা sp2 সংগঠিত, এটা sp2 সংগঠিত, বাট দুঃখজনক বিষয় হলো দিস ওয়ান ইজ নট sp2 সংগঠিত, sp2 না, এটা হলো sp3। এটা কি sp3। সো এটা কি সমতলীয় হইলো? সমতলীয় হইলো না। সিম্পল, সিম্পল। সো মাথায় রাখা লাগবে হ্যাকেলের তত্ত্ব, যে সমতলীয় চাকরিক হইতে হয়। সো বেশিরভাগ মানুষ কি করে, চাকরিক পইরা যায়, সমতলীয়টা পইরা যায় না। সমতলীয় যে sp2 হইতে হবে প্রত্যেকটা কার্বন, এটা পইরা যায় না। ওকে, নেক্সট। এই আয়নগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? সো দেখা বুঝতে পারতেছো প্রথম গ্রুপের। সো লিনা কে রুবি ছেঁচে ফেলেছে। আচ্ছা, সোডিয়ামের পর ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে ওই চাঙ্গে হলো অ্যালুমিনিয়াম। সো বুঝতেই পারতেছো অ্যালুমিনিয়াম সবচেয়ে ছোট হবে। এটা তো মানে না বুঝার কিছু নাই, অ্যালুমিনিয়াম সবচেয়ে ডানে, ওই সবচেয়ে ছোট হবে, শেষ, শেষ কাহিনী। তার উপর ওর চার্জও সবচেয়ে কম, যার চার্জ সবচেয়ে কম সে এমনিও ছোট হয়। নেক্সট, এটা ভাই জাস্ট বেসিক, বেসিক কি বলে, ইলেকট্রন বিন্যাস করা লাগতো। ঠিক আছে, এই যে ইলেকট্রন বিন্যাস করলাম, যেমন কোবাল্টের ক্ষেত্রে আমাদের কোবাল্টে কয়টা ইলেকট্রন থাকে, ইউজুয়ালি 27টা ইলেকট্রন থাকে, তাই না? 27টা ইলেকট্রন। সো আর্গন 18, 18 19 20 আর 7 হলো 27। সো এখান থেকে কি করছি আমি, তিনটা ইলেকট্রন ছড়াই ফেলছি। সো তিনটা ইলেকট্রন ছড়ানোর পর এই জিনিসটা আসছে, এই যে তিনটা ইলেকট্রন ছড়ার পর এই জিনিসটা আসছে। এখানে কি চারটা আনপেয়ার্ড ইলেকট্রন। তো সবচেয়ে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন দিন শেষে ক্রোমিয়ামে, কারণ এই যে আর্গন 18 3d, 3d আর 4s 18 19 20, আর এখানে 4 দেওয়া 24 হওয়া উচিত ছিল। বাট ইলেকট্রনটা কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে এখানে 5টা ইলেকট্রন হয়ে যাবে, তাই না? কারণ আমরা জানি যে হাফ ফিল্ড শেলস আর মোর স্টেবল, হাফ ফিল্ড শেলগুলি স্টেবল হয়। সো 1 2 3 4 5টা এবং এখানে 6টা, 6টা তোমার অযুগ্ম ইলেকট্রন আছে। সো অ্যান্সার হবে কি, ক্রোমিয়াম। সিম্পল। নেক্সট, এবার জাস্ট ডিফারেন্সিয়েশন করো ভাই। এই ডিফারেন্সিয়েশন যদি না পারো ভাই, কিছু বলার নাই। 5y করে ডিফারেন্সিয়েট করলে আসবে হলো 10y ইন্টু ডিওয়াই ডিএক্স, চেন রুল অনুযায়ী। সাইন ওয়াই রে ডিফারেন্সিয়েট করলে আসবে cos y, এবার আবার y রে ডিফারেন্সিয়েট করা লাগবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স কমন নিলে কত আসে, 10y প্লাস cos y আসে, ওই পাশে পাঠায় দাও, 2x ডিভাইডেড বাই 10y প্লাস cos y। সিম্পল, ফর্মুলা বেসড কোয়েশ্চেন্স ভাই, লিটারালি ফর্মুলা বেস কোয়েশ্চেন্স। নেক্সট, এবার এই কোয়েশ্চেনটা আমরা করছিলাম কিনা বলো, এটা কিন্তু আমরা ক্লাসে করছিলাম। সো ও আইসা পড়ছে। সো 1 মাইনাস tan স্কোয়ার থেটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা, এটা কিসের ফর্মুলা ভাই, cos 2 থেটা। cos 2 থেটা, এখন cos 2 থেটা মানে কি, 1 মাইনাস sin স্কোয়ার থেটা অথবা 2 cos স্কোয়ার থেটা মাইনাস 1। সো এখানে আমি sin স্কোয়ার থেটা ইউজ করলাম, কারণ এখানে sin থেটা ভ্যালু দেওয়া আছে। সো এখান থেকে বলতে পারি sin থেটা ইজ ইকুয়াল টু 3/5। সো 1 মাইনাস 2 ইন্টু 3/5 স্কোয়ার, সো 9/25 হয়ে গেল। সো 9 দুগুণে 18, নিচে 25 আছে, 25 কমন নিয়ে নিলাম। 25 মাইনাস 18 কত আসে, 25 মাইনাস 18, 18 19 20 21 22 23 24 25 7 আসে। তো 7/25 হবে অ্যান্সার। পারা মতো কিনা বলো, এগুলি পারা মতো ভাই, পারা মতো কিন্তু। নেক্সট, এবার তোমারে বলে দিছে যে এই যে একটা কর্ণ ম্যাট্রিক্স, বাম দিকে প্রদত্ত এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কোনটি হবে। সো বেসিক্যালি মডুলাস অফ কে এ চাইছে। সো আমরা জানি যে একটা কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর নির্ণায়কের মান কত হয়, জাস্ট মুখ্য কর্ণের মানের গুণফল। সো মুখ্য কর্ণের মানে 1 ইন্টু 2 ইন্টু 3, 6 হয়ে গেছে এখানে। আর এই যে মডুলাস অফ কে এ, এটা কি আমাদের প্রপার্টি ছিল না, যে একটা n বাই n ম্যাট্রিক্স যদি থেকে থাকে, তো এর সাথে কে ইন্টু এ করে এর যদি আমি নির্ণায়কের মান বের করতে চাই, তাহলে এই কে যখন বাইর হবে তখন কি হবে, কে টু দি পাওয়ার এন হয়ে যাবে। এই এন আমরা কি বলতাম, মাত্রা বলতাম। সেটা হলো 3/3 ম্যাট্রিক্স, তো আমরা 3 দিয়ে গুণ করা 3 দিয়ে গুণ করা লাগতেছে, মানে 3 পাওয়ার দেওয়া লাগতেছে কে কিউব ইন্টু কত, এই যে মড অফ এর মান হলো 6, সো 6k কিউব। ভালো কোয়েশ্চেন। নেক্সট, এখানে বলছে যে এ বিস্তৃতিতে এক্স বিবর্জিত পদ কোনটি। এটা আসলে আমাদের ক্লাস 10-এর জিনিসপাতি ছিল। সো ক্লাস 10-এ পড়ছিলাম যে একটা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আর প্লাস 1তম পদ কি হয়, এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি দিয়ে রাখছে, 1/x টু দি পাওয়ার আর। এবার তুমি সুন্দর মতো সবকিছু আলাদা করো, সবকিছু আলাদা করলে এই যে এক্স, এক্স এর ভ্যালু কত আসে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, এখানে কি 1/x, সো এক্স
কি হবে ভাই, এই যে n মাইনাস আর, আর এখানে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায় মাইনাস আর, সো এক্স টু দি পাওয়ার n মাইনাস টু আর হবে, n মাইনাস টু আর হবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস টু আর দিলাম দিলাম এবার বলছে এক্স বর্জিত পদ। এক্স বর্জিত পদ মানে কি, এক্স এর পাওয়ার কত হয়ে যাবে, জিরো, মানে n মাইনাস টু আর এর ভ্যালু জিরো হয়ে যাবে, n এর ভ্যালু হলো আর এর ভ্যালু হয়ে যাবে কত, n/2 বা চতুর্থ। সো আর এর ভ্যালু যখন 4 হবে তখন হলো এক্স বিবর্জিত পদ হবে। তাহলে আমার কথা হলো এক্স বিবর্জিত পদের মান হবে 4+1, 4+1। এবার লিখলাম, এখানে কোনো অপশনই মিলে না, উইচ মিনস আসলে কততম পদ এটা চাইছে, কততম এই পদটা চাইছে। সো কততম পদ, r+1তম পদ বা পঞ্চম পদটা কি হবে, এক্স বিবর্জিত হবে। ঠিক আছে, পঞ্চম পদটা কি হবে, এক্স বিবর্জিত হবে, সিম্পল। কততম পদ এটা আসলে চাইছে। আচ্ছা নেক্সট, এটাও কি ডাইরেক্ট, ভাই ডাইরেক্ট কনসেপ্ট থেকে কোশ্চেন আসতেছে, দিস ইজ অ্যামেজিং যে ডিউ পরীক্ষায় এখন আর তোমাকে শর্টকাট মুখস্থ করা লাগতেছে না। এইটার কিন্তু একটা শর্টকাট মুখস্থ করছিলাম, যারা আমাদের শর্টকাট ক্লাস দেখে গেছো ওইখানে কি শর্টকাট মুখস্থ করে গেছি যে ওই একই অ্যান্সার, অনেকে দিয়ে আসছে হয়তো দুই, দুই তো অপশনেও নাই ভাই। সেখানে খুবই বেসিক কনসেপ্ট, এ থেকে বি এর ইন্টিগ্রেশন যদি বের করতে চাই তখন আমি কি করতে পারি, মাঝখানে এ থেকে সিতে গেলাম, আবার সি থেকে বিতে গেলাম, প্রথম আর শেষ পয়েন্টটা যদি সেম থাকে মাঝখানে যতগুলি স্টেপ নাও কোনো সমস্যা নাই। সো এখানে যে 0 থেকে 5 এফ এক্স ডিএক্স কি হবে, 0 থেকে 1 এবং 1 থেকে 5। সো কোয়েশ্চেনে চাইছে তোমার 1 থেকে 5 এর মান কত, সো 1 থেকে 5 এরটা যদি বের করতে চাই এটার ওই পাশে পাঠাই দিলাম, এটার ভ্যালু বলে দিছে 1, এটার ভ্যালু বলে দিছে 2, বিয়োগ করে দিলে অ্যান্সার আসে কত, -1। অ্যামেজিং কোয়েশ্চেন, খুবই বেসিক কোয়েশ্চেন, একদম বেসিক থেকে আসছে। নেক্সট, এবার তোমারে বলছে এক্স এর কোন মানের জন্য এফ এফ এক্স সাইন কিউব এক্স কজ এক্স এর মান ক্ষুদ্রতম হবে। প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে মান চাইছে। এখন তুমি চাইলে ডিফারেন্সিয়েট করতে পারো দুইবার, বাট এত সময় তো আমার নাই ভাই, এত সময় তো আমার নাই। আমি অ্যাঙ্গেলগুলি অপশন বসাই দিলেই তো হয়ে যেতেছে। এই π/3 60 ডিগ্রি, π/4 45 ডিগ্রি। সো আমরা জানি যে এইটা হলো প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে দুইজনই পজিটিভ, দুইজনই পজিটিভ। সো এই দুইটা অ্যান্সার হবে না। এরপর জিরো বসাইলে তো অ্যান্সার জিরো আসবে, কারণ আমরা জানি সাইন জিরো ভ্যালু জিরো, 0 × 1 কত হয়, জিরোই হয়। সো মারামারি লাগতেছে কি জিরো আর এই বি অপশনের মধ্যে। এখন কথা হলো 2π/3 মানে কত, 2 × 60 ডিগ্রি বা 120 ডিগ্রি। সো 120 ডিগ্রিতে সাইন 120 ডিগ্রি ভ্যালু হলো √3/2, কিউব করে দিলাম, আর কজ 120 ডিগ্রি ভ্যালু হলো এই যে -1/2। সো বুঝা গেছি অ্যান্সার নেগেটিভ আসতেছে, এই দুইটা হলো পজিটিভ, এটা হলো জিরো। সো নেগেটিভ যেটা আসবে ওইটাই কি আমাদের রাইট অ্যান্সার হবে, তাই না? সো এরকম মানে টোটকা মোটকা মাইরা করা লাগছে। এরপর নেক্সট, 4, -3 বিন্দু হতে এই বিন্দুর অবস্থিত সর্বনিম্ন বিন্দুর দূরত্বটা কত। আগে তুমি বৃত্তটা আঁকো, বৃত্তটা। সো বৃত্ত সমীকরণ থেকে আমি কেন্দ্রটা বের করে ফেলতে পারবো, -8 ডিভাইডেড বাই -2, -6 ডিভাইডেড বাই -2, বা আমরা ডাইরেক্ট বলতে পারি যে আসলে 4, 3 হয়ে যাবে, তাই না? আর ব্যাসার্ধ কত হবে, √4² + 3² -9। সো অ্যান্সার আসে কত, 9 9 কাটা 4, ব্যাসার্ধর ভ্যালু 4। সো এখান থেকে আমার বুঝতে হবে আম, কেন্দ্র পাইয়া গেছি, কেন্দ্র পাইয়া গেছি। সো কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বটা বের করি, ফর্মুলা অ্যাপ্লাই করো, যেখানে কত হবে, যে ভুজ যেহেতু সেম, ভুজ যেহেতু সেম তাহলে দূরত্ব কি হয়ে যাবে, কোটির পার্থক্য। সো কোটির পার্থক্য কত, 3 আর -3 এর মধ্যে ডিফারেন্স কত, 6, আর ব্যাসার্ধ দিয়ে রাখছে 4। তাহলে তুমি দেখতেই পারতেছো দূরত্ব কেমনে বের করে, এই যে এই দূরত্ব দিয়ে রাখছে 6 কেন্দ্র থেকে, আর এই দূরত্ব এই যে ব্যাসার্ধ দিয়ে রাখছে 4। সো তোমার দেখা চোখের আন্দাজেই তো বলে দিতে পারতেছো যে এই যে বৃত্ত থেকে দূরত্বটা কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে। সো অ্যান্সার হবে কত, 2 হবে, সিম্পল। নেক্সট, নেক্সট এবার তোমারে বলছে বেসিক ফাংশনস, এবং আমরা ওয়েভি কার্ভও পড়ছিলাম, তাই না? ওয়েভি কার্ভও পড়ছিলাম। দেখো এখানে কি বলছে, f of x is equal to x² - x, g of x is equal to √x হলে g of f of x এটার ডোমেন কত। সো g of f of x দ্বারা বুঝায় যে g এর মধ্যে f of x ঢুকাই দিলে কি হয়। g এর মধ্যে আমি f of x ঢুকাই দিলাম। এখন আমার কথা হলো f of x এর ভ্যালু কত বলে দিছে, x² - 1। এখন তোমারে বলছে gx এর ভ্যালু হলো √x। এখন x এর জায়গায় যদি তুমি x² - 1 বসাও তাহলে কি হবে, √x এর জায়গায় x² - 1 হবে। এখন কথা হলো এইটার ডোমেন যদি বের করো, ডোমেন মানে কি, যেখানে ভ্যালুগুলি ভ্যালিড, যে ভ্যালুগুলি আমি নিতে পারবে ফাংশন সেটারই তো আমরা ডোমেন বলি, তাই না? সো আমরা জানি যে রুটের ভিতরে সবসময় মানটা কি হয়, জিরো থেকে বড় হইতে হবে অথবা জিরো সমান হইতে হবে, এটাই লিখলাম। এখন অসমতা সমাধান করার জন্য আমরা কি ইউজ করতাম, ওয়েভি কার্ভ মেথড ইউজ করতাম। কি করতাম, যে x² - 1 এর জিরো ধরবো, x এর মানগুলি নিব, সংখ্যা রেখায় -1 1 বসাবো। এবার
এখানে যে কোনো একটা মান থেকে ধরো একের থেকে বড় মান বসাইলে কি আসে, অ্যান্সারটা পজিটিভ আসতেছে। সো প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস বসাই দিলাম। এবার কথা হলো যে কি শর্ত চাইছে, কোথায় আমাদের জিরো থেকে বড়, সো সেই মানগুলি নিব। এই যে একের থেকে ছোট হইলে, সরি -1 থেকে ছোট হইলে অথবা একের থেকে বড় হইলে কি মানগুলি পজিটিভ পজিটিভ অথবা শূন্য সমান আসতেছে। সো এটাই হবে আমাদের অ্যান্সার, এটাই হবে আমাদের অ্যান্সার। সো ভালো ভালো কোয়েশ্চেন, একটু বাইরের কোয়েশ্চেন বাট ডোমেন রেঞ্জের মধ্যে আসে। তো নেক্সট ইয়ার থেকে তো ফুল সিলেবাসই, সো প্যারা নাই। আচ্ছা, এবার এটাও কিন্তু একদম ডাইরেক্ট মানে ইজি কোয়েশ্চেন। 8 to the power x - 2 to the power x ডিভাইডেড বাই এক্স। কি করবো ভাই, উভয় পক্ষকে -1 মাইনাস, উভয় পক্ষ থেকে এক বিয়োগ করব, এক বিয়োগ করলাম, বিয়োগ করে এবার আমি কি করলাম, মাইনাস কমন নিলাম। আচ্ছা না, এক বিয়োগ করি নাই অ্যাকচুয়ালি, আমরা এখানে কি করছি একটু দেখাই তোমারে। এখানে 8 to the power x -1 নিছি, -2 to the power x +1, মানে একবার -1 করছি, একবার +1 করছি। এবার আমি এখানে মাইনাসটা কমন নিয়ে ওই পাশে পাঠাই দিলাম, এবং আমরা জানি যে লিমিট x টেন্ডস টু 0 e⁻x - 1 ডিভাইডেড বাই x, এটা ভ্যালু হলো 1, বাট লিমিট x টেন্ডস টু 0 a⁻x - 1 ডিভাইডেড বাই x, এটা ভ্যালু কি ln এ না, সেখানে হয়ে যাবে ln 8 - ln 2, সো বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, ln 4 হয়ে যাবে অ্যান্সার। ভালো কোয়েশ্চেন, এটাও ভালো কোয়েশ্চেন, ফর্মুলা বেসড। নেক্সট, এটা ভাই শর্টকাট বেস, দেখছো শর্টকাট থেকে কোয়েশ্চেন আসছে। বলছে মূলবিন্দুগামী পি এবং কিউ দুইটা বলের লব্ধি হলো আর। সো পি কিউ আর আর যদি সমান হয়, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে। সো মনে আছে ভাই, দুইটা সমান বলের লব্ধি যে কোনো একটা বলের সমান কখন হয়, যখন এরা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। কতবার পড়ছি আমরা এগুলি, কত পড়ছি। সো এটাই হবে অ্যান্সার। এবার নেক্সট, এটাও সম্ভাবনার একটা কোয়েশ্চেন, এটা ক্লাস 10-এর কনসেপ্ট দিয়ে করে ফেলতে পারবা। দেখো বলছে 5 জন বালক এবং 4 জন বালিকা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাহলে একজন বালকের প্রথম ও একজন বালিকার দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কত। সেখানে টোটাল পিপল কত আছে, টোটাল পিপল আছে হলো 9 জন। 9 জন, ওই যে পাত্র বাস্কেট থেকে যে আমরা উঠাইতাম, কি করতাম বাস্কেট থেকে কেমনে উঠাইতাম, যে আচ্ছা টোটাল মানুষ আছে এখানে, একটা লাল বল আছে, আমাদের কালো বল আছে, আমরা কি করতাম সবগুলি একটা বাক্সে রাখতাম, এবার দৈবভাবে উঠালে একটার পর একটা বাক্সর একটার পর একটা বল আসার সম্ভাবনা কি, পরপর দুইটা লাল বা প্রথমটা লাল দ্বিতীয়টা কালো হওয়ার সম্ভাবনা কি, এই ধরনের কোয়েশ্চেন করছিলাম আমরা ক্লাস 10-এ। সো কি করতাম সবার আগে, যে টোটাল হইলো এইটা, টোটাল হইলো 9টা। আচ্ছা, সো এক্ষেত্রে আমাদের সম্ভাবনা কি হয়ে যাবে বলো তো, যে প্রথম বালকটা হবে 9 জনের মধ্যে একজন হবে ফার্স্ট, তাই না। এখন একটা বালক প্রথম হয়ে গেছে, এই বালকটারে নিয়ে ফেলছো, এখন এইবার কতজন আছে, এইবার আসছিল 8 জন, তাই না। 8 জনের মধ্যে মেয়ে কয়জন, মেয়ে কয়জন, আচ্ছা না দাঁড়া 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 দাঁড়া, বালক তো একজন প্রথম হবে না, মানে 5 জন থেকে একজন, 9 জন থেকে 5 জন প্রথম হইতে পারে, তাই না। 9 জন থেকে কয়জন প্রথম হইতে পারে, 5 জনের যে কোনো একজন প্রথম হইতে পারে। আচ্ছা, ইন্টু এবার একটা বালকরে একজন বালকরে সরাই ফেললা, তাহলে এখন কয়জন আছে, 8 জন। সো 8 জনের মধ্যে একজন বালিকা হইলো সেকেন্ড হবে, সো 8 জনের মধ্যে থেকে বালিকা কয়জন, 4 জন, 4 জন। বুঝতে পারছো, না ভাই বুঝি নাই, বুঝি নাই, আচ্ছা আমি হয়তো ঠিক মতো বুঝাইতে পারি নাই। এই যে এখানে কত, 5 জন বালক আছে, আর এই যে 1 2 3 4, 4 জন বালিকা আছে। সো এখন এই 9 জনের মধ্যে একজন বালক প্রথম হওয়ার সম্ভাবনা কি, প্রথম হওয়ার সম্ভাবনা কি হবে, এই যে টোটাল বালক, টোটাল মানুষ আছে 9 জন, এর মধ্যে বালক কয়জন আছে, 5 জন, সো 5/9 হবে সম্ভাবনা। এখন এখান থেকে একজন বালক উঠায় ফেললা, একজন বালক প্রথম হয়ে গেছে, প্রথম হয়ে গেছে, এইবার দ্বিতীয় হবে একজন বালিকা। এখন এই যে বালিকারে উঠানোর ক্ষেত্রে কি হবে, এখন আছে কয়জন পাত্রে, এখন আছে 8 জন, আর এখানে বালিকা, বালিকা লাগবে একজন, সো এখান থেকে এই যে 4 জনের মধ্যে থেকে যে কোনো একজন বালিকা নেওয়া লাগবে, সো 4 জনের মধ্যে সম্ভাবনা হবে। সো পারলাম, এখানে হয়ে যাবে 2, 5 ইন্টু হাফ, 5/9 ইন্টু হাফ, বেসিক্যালি 5/18, অ্যান্সার আসবে কত, 5/18। বুঝতে পারছো, ওকে। নেক্সট, এ আর বি ধনাত্মক সূক্ষ্মকোণ হইলে tan a ইজ ইকুয়াল টু হাফ আর tan b ইজ ইকুয়াল টু মাইনাস হাফ হলে a প্লাস বি এর মান কত। সো আমরা জানি tan a প্লাস b এর ভ্যালু হলো tan a প্লাস tan b, 1 মাইনাস tan a tan b, সো a এর ভ্যালু হলো হাফ, tan b এর ভ্যালু মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0। ভাই প্লাস হাফ আর মাইনাস হাফ করলে কত আসে, 0 আসে, a প্লাস b এর ভ্যালু 0 আসে। সো বেসিক্যালি এখানে কোয়েশ্চেন ভুল আছে, কারণ এখানে সূক্ষ্মকোণ বলা উচিত হয় নাই। সূক্ষ্মকোণের ক্ষেত্রে tan থিটা ভ্যালু সবসময় পজিটিভ হয়, সূক্ষ্মকোণের জন্য tan থিটা ভ্যালু সবসময় পজিটিভ হয় না। সো এখানে কোয়েশ্চেনটাই ভুল আছে বেসিক্যালি। এখানে তারা এইভাবে না বলে বলতো a, b যদি বাস্তব কোনো অ্যাঙ্গেল হয়, বাস্তব অ্যাঙ্গেল হইলে এটা বলতে পারতো তারা, তাই এটা বলে নাই। আচ্ছা হোয়াট এভার। এবারে যে পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ, এটারে তুমি কি করলা,
হোল স্কোয়ার করা লাগবে। এই যে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান করলাম, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। আচ্ছা গেল। এবার এটা দেখতে কার মতো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স। সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এক্স প্যারাবোলার ক্ষেত্রে আমাদের নিয়ামক কি হয়, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। সো এখানে এক্স এর জায়গায় কি আছে, এক্স মাইনাস থ্রি আছে, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু মাইনাস এ, বসাই দিলাম এর মান কত, মাইনাস টু। সো মাইনাস অফ মাইনাস টু এক্স এর ভ্যালু ফাইভ, বা এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেছে। ওকে নেক্সট। আচ্ছা এবার তোমারে বলছে 8,5 এবং -4,-3 বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকটি, লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করবা। দেন তুমি কি করবা, ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে সেটা নির্ণয় করবা। সো আমার কথা হলো লম্ব সমদ্বিখণ্ডক কি করে, মধ্যবিন্দু দিয়ে যায়। সো আগে মধ্যবিন্দু বের করলাম, 8 প্লাস -4 ডিভাইডেড বাই 2, এগুলি কিন্তু মনে মনে করতে হবে। সো 4/2 এর ভ্যালু 2, এরপর হলো 5 প্লাস -3 ডিভাইডেড বাই 2, মানে ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 2, ভুজের সমষ্টি ডিভাইডেড বাই 2, কোটির সমষ্টি ডিভাইডেড বাই 2। তো কত আসে, 2,1 আসে। এখন আমি এই যে এ বিন্দু ধরলাম, এটার বি বিন্দু ধরলাম, এ বি রেখার ঢাল বের করলাম। সো এটার উপর লম্ব যদি হয়, ঢাল দ্বয়ের গুণফল কি হবে, -1। সো এম প্রাইম, এটা যদি 2/3 হয়ে যায়, এম প্রাইম হয়ে যাবে কত, -3/2। আচ্ছা গেল। এবার এমন একটা রেখা যেটা ঢাল হলো -3/2 এবং এটা কি 2,1 বিন্দু দিয়ে যায়, y-y1 m ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান করে দিলাম। এবার ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু 0, সো এক্স এর ভ্যালু 0 বসাই দিলাম, আমি এই যে ওয়াই এর স্থানাঙ্ক পেয়ে গেলাম 4। সো আমার কথা হলো এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 4, অর্থাৎ 0,4 বিন্দুতে কি করে, ছেদ করে। সিম্বল। নেক্সট, এই যে বলছিলাম ফর্মুলা বেসড আসবে ইন্টিগ্রেশনের কোশ্চেন, দুইটা ইন্টিগ্রেশনের কোশ্চেন আসছে, দুইটাই আসছে ফর্মুলা বা বেসিক থেকে আসছে। সো দেখো এই যে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 1, তাহলে এটার আমি কি করবো, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। সো এখানে 3 থাকলে এটা 3 স্কোয়ার হলো 9, 9 আর 16 যোগ করলেই তো আমার 25 আসে, তো 25টা আমি 9 যোগ 16 লিখতে পারি। আচ্ছা তাহলে এখানে কি আসলো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো আমরা জানি যে dx ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1/a tan ইনভার্স x বাই a। সো এখন x এর জায়গায় কি আছে, x প্লাস 3 আছে, x এর জায়গায় কি আছে ভাই, এই যে x এর জায়গায় কি আছে, x প্লাস 3 আছে, তাই না। সো লিনিয়ার ভাবে আছে। সেক্ষেত্রে কি করলাম, আর এক্স এর সহগ হলো 1 দিয়ে ভাগ করে দিলাম। সো এটাই হবে আমাদের অ্যান্সার। সিম্পল সিম্পল। আচ্ছা এবার আমরা একটু রিটেন কোশ্চেনটা দেখবো। তো 1 নম্বর কোশ্চেন দেখি, চলো। আনুভূমিকভাবে চলো মানে একটি আলফা কণা এম আলফা দিয়ে রাখছে 4u। ভাই ইউ মানে কি, অ্যাকচুয়ালি ইউ মানে কিন্তু অ্যাটমিক ম্যাস ইউনিট, অ্যাটমিক ম্যাস ইউনিটকে শর্ট করে আমরা লিখতে পারি কি, ইউ। আচ্ছা কোনো সমস্যা নেই। একটি স্থির অক্সিজেন 16u, ইয়েস, এর সাথে সংঘর্ষের ফলে 60 ডিগ্রি কোণে উপরের দিকে চলে যায়। বেসিক্যালি একটা আলফা কণা, এটার বেগ ধরো আমি জানি না, ইউ আলফা আদি বেগ। সো কি করছে, একটা অক্সিজেনের সাথে কি করছে, একটা অক্সিজেন ছিল স্থির, ওই স্থির অক্সিজেনের সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পরে আলফা কণাটা হইলো এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে উপরের দিকে চলে যায়, আর অন্যদিকে তোমার অক্সিজেন যে কণাটা সেটা হলো √3 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিচের দিকে চলে যায়। সো আমাকে বলছে যে আলফা কণাটির চূড়ান্ত গতিবেগ কত। খুবই সিম্পল, এটা হলো তোমার অবলিক কলিশনের কোয়েশ্চেন আসছে, মানে দ্বিমাত্রিক কলিশনের কোয়েশ্চেন আসছে। তো চলো এটার আমরা এক্স অক্ষ দুই ওয়াই অক্ষ দুই ভাগে ভাগ করি। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুই ভাগে ভাগ করলাম। সো আমরা বলতে পারবো যে এক্স অক্ষ বরাবর তোমার ইনিশিয়াল আর ফাইনাল ভরবেগ সমান হবে, তাই না। আর ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়াল এবং ফাইনাল ভরবেগ কি হবে, সমান হবে। এবং এখানে খেয়াল করে দেখো, আসলে ওয়াই অক্ষ বরাবর করলেই কিন্তু হয়ে যেতেছে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর কিন্তু কোনো কাহিনী করা লাগতেছে না, কারণ চূড়ান্ত বেগ চাইছে। আদি বেগ চাইলে না হয় আমি এক্স অক্ষ বরাবর করতাম, চূড়ান্ত বেগ যেহেতু চাইছে সো ওয়াই অক্ষ বরাবর করলেই হবে। আচ্ছা সো ওয়াই অক্ষ বরাবর ইনিশিয়ালি কত ছিল, 0, আর ওয়াই অক্ষ বরাবর ফাইনালি কি হইতেছে, এম আলফা হলে উপরের দিকে। খেয়াল করে দেখো ভাই, এই যে ভি আলফা এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সো ভি আলফা কস 60 ডিগ্রি আর ভি আলফা সাইন 60 ডিগ্রি। ভাই কস থেটা সাইন থেটা দুই ভাগে ভাগ করতেছি, ভি আলফা সাইন 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারবো এম আলফা ইন্টু ভি আলফা সাইন 60 ডিগ্রি। আচ্ছা 60 ডিগ্রি, ঠিক আছে, ভালো কথা। এবার 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 তোমার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে তোমার অক্সিজেন। সো অক্সিজেনের দুইটা উপাংশে ভাগ করো, তোমার ভি অক্সিজেন কস 30 ডিগ্রি এবং নিচের দিকে কি ভি অক্সিজেন সাইন 30 ডিগ্রি। সো দেখেই বুঝতে পারতেছো নিচের দিকে, সো উপরের দিকে যদি আমি পজিটিভ ধরি তাহলে নিচের দিকে কি হবে, নেগেটিভ, মাইনাস ভি নট মানে ভিও এমও ভিও সাইন কত 30 ডিগ্রি। শেষ খেলা, শেষ, ডান। এই যে এখান থেকে সুন্দর মতো বলে ফেলতে পারবা যে এম আলফা ভি আলফা সাইন 60 ডিগ্রি ভ্যালু √3/2 ইজ ইকুয়াল টু কত, এম নট ভি নট তোমার সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, হাফ। সো সুন্দর মতো 2 কাটা, √3 আছে এখানে। তোমার এম আলফার ভ্যালু কত তোমার 4u,
ভি আলফা ইন্টু √3 ইজ ইকুয়াল টু এম নটের ভ্যালু কত তোমার 16 ইউ, আর ভি নটের ভ্যালু √3 ইন্টু 10⁵। শেষ, কাহিনী শেষ। এবার √3 কাইটা দিবা, পায়ে গেছো। √3 কাইটা দিবা, ইউ কাইটা দিবা, তাহলে থাকে কি ভি আলফা ইজ ইকুয়াল টু 16 4 দিয়ে ভাগ করলে আসে 4 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড। লুথা কোশ্চেন ভাই, লুথা লুথা। এখন একটা ভার্সিটি ক্যান্ডিডেট জীবনে কল্পনা করে দেখে নাই যে 2D কলিশন আসবে, জীবনে কল্পনা করে দেখছে, দেখে নাই। সো বুঝতে পারতেছো কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল আসা শুরু করে দিছে। ঠিক আছে, কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল আসা শুরু করে দিছে। এরপরেরটাও লুথা কোশ্চেন দেখো, 10 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, বস্তুটির ত্বরণ এবং তার অবস্থানের সাপেক্ষে ফাংশন দিয়ে দিছে। সো বলছে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স ইজ ইকুয়াল টু 8 মিটার পর্যন্ত অতিক্রম করলে কৃত কাজ কত। সো আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। এফ মানে কি এম এ, এফ মানে কি এম এ না। সো এম বাইর করে বাইর করে দিলাম 0 থেকে 8 পর্যন্ত, তাই তো। এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে এক্স থেকে 8 পর্যন্ত। সো এ ইন্টু ডিএক্স এটা অ্যাকচুয়ালি কি, area under the dx curve, area under the dx curve, exactly. So এই যে a দিয়ে রাখছে, y দিয়ে রাখছে, x দিয়ে রাখছে, so integration of y dx মানে কি area under the dx curve। so এই এরিয়াটা বের করে ফেললেই কিন্তু এখানে হয়ে যেতেছে। সো m ইন্টু এখানে এরিয়া কত, হাফ ইন্টু ভূমি, ভূমি হলো আমাদের এখানে দেখতেই পারতেছো 8, আর উচ্চতা কত আমাদের 20। শেষ কাহিনী, শেষ, মামলা কুল হয়ে গেছে এখানেই। ওকে, সো এরিয়া আন্ডার দ্য ডিএক্স কার্ভ, অথবা ভাইয়া আমি আপনাদের ট্রাস্ট করি না ভাই, আমি এত কিছু বুঝি না, আমি এত কিছু বুঝি না, আমার কনসেপ্ট দুর্বল, আমি কি করব। তাহলে তুমি ফর্মুলা ডিরাইভ করে অ্যান্সার করতে পারো, যেমন এটা বুঝছো, এটা তো হোপফুলি বুঝছো, এটা হলো একটা ওয়ে। সো এখানে 5 40, 40 ইন্টু 20 কত 80, সো 800 জুল, 800 জুল হবে নাকি দেখি তো। হ্যাঁ হ্যাঁ, 4 দুগুণে 8, হ্যাঁ 8, হ্যাঁ ঠিক আছে, 800 জুল। আরেকটা ওয়ে কি হইতে পারে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 8 a dx। এখন কথা হলো a ইজ ইকুয়াল টু কি, a হইলো আমাদের y এর ফাংশন, মূল বিন্দুগামী সরলরেখা, y ইজ ইকুয়াল টু কত mx, y ইজ ইকুয়াল টু কত mx। তাহলে আমি এখানে লিখতে পারি m ইন্টু x, এখানে y হলো আমাদের ত্বরণ, সো m ইন্টু x। ঢাল কেমনে লেখে ভাই, tan থিটা, টেরা লম্ব বাই ভূমি, লম্ব হইলো 20, ভূমি হইলো 8, সো 20 ডিভাইডেড বাই 8। এভাবেও করতে পারো, ঠিক আছে। তো কত আসে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, সো 5/2x a। এই যে ইন্টিগ্রেট করো, তোমার এত যদি তোমার অয়েল থাকে মেশিনে, তাহলে এটা করে ফেলো, এটা করলে কত আসবে, 80 আসবে। লিটারালি এটা করলে কত আসবে, 80 আসবে, এর সাথে 10 গুণ করে দিবা, হয়ে যাবে 800। ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন। সো 2 ওয়েতে আমি দেখাই দিলাম। সো এটা হবে কি এরিয়া আন্ডার কি এ এক্স কার্ভ। নেক্সট, একটা কার্নো ইঞ্জিনে টিএইচ হায়ার টেম্পারেচার দিয়ে রাখছে 900 কেলভিন, লোয়ার টেম্পারেচার দিয়ে রাখছে 300 কেলভিন, এবং প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময় 1200 জুল কাজ করে, হোয়াট এভার ইট ইজ ডাজেন্ট ম্যাটার। সো যেহেতু বলে দিছে কার্নো ইঞ্জিন, তাহলে আমরা বলতে পারবো Q1/TH ইজ ইকুয়াল টু কত, Q2/TL, তাই না। আচ্ছা, এটা বলতে পারবো। এবার আমি দেখবো যে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে ডেল্টা এস কত, তোমার ডেল্টা S1 প্লাস ডেল্টা S2, তাই তো। সো একটা কার্নো ইঞ্জিন কিভাবে কাজ করে বলো তো। সো প্রথম চক্রে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। সো সমষ্ণ প্রসারণের ক্ষেত্রেই তাপ গ্রহণ করে, এবং সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে তাপ কি করে, ত্যাগ করে। সো গ্রহণ করলে +Q1, ত্যাগ করলে -Q2। আর এই যে রুদ্ধতাপীয়র ক্ষেত্রে কিউ এর ভ্যালু 0 হয়, রুদ্ধতাপের ক্ষেত্রে কি হয়, কিউ এর ভ্যালু 0 হয়। সো চারটা প্রসেসে যদি আমি তোমার এন্ট্রপির সমষ্টি করি, তাহলে প্রথম প্রসেসের ক্ষেত্রে এন্ট্রপি হয়ে যাবে +Q1 ডিভাইডেড বাই TH, আর তৃতীয় ক্ষেত্রে মানে থার্ড কেসে সমষ্ণ সংকোচন, সেক্ষেত্রে আমার এন্ট্রপি হয়ে যাবে -Q2 ডিভাইডেড বাই TL। আর বাকি দুইজনের জন্য আমাদের এন্ট্রপি কত হবে, 0 হবে, বাকি দুইজনের জন্য এন্ট্রপির পরিবর্তন 0 হবে। সো যোগ করে দাও। এখন কথা হলো, যেহেতু এটা কার্নো ইঞ্জিন, সো Q1/TH ইজ ইকুয়াল টু Q2/TL। সো এখানে দেখেই বুঝতে পারতেছি যে Q1/TH এর জায়গায় আমি Q2/TL লেখা দিলাম, -Q2/TL, মানে লিটারালি কনসেপচুয়াল কোশ্চেন, অ্যান্সার আসবে কত, 0। অন্য আর কিছু চাই নাই। সো হুদাই ধানাই পানাই করে অনেকে দেখলাম অনেক জায়গায় সলভে W বাইর করছে, Q1 বের করছে, Q2 বাইর করছে, আহা হা হারে, কত কাহিনী, এত কাহিনী তোমারে দেয় নাই, করতেই বলে নাই। সো ডাইরেক্ট তুমি অ্যান্সার করে দিতে পারবা। আচ্ছা, নেক্সট এই কোশ্চেনটাও কিন্তু দেখা মনে হইতেছে সহজ, বাট যথেষ্ট কনসেপচুয়াল। তো দেখো, এখানে 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, ঠিক আছে, ভালো কথা। আর এখানে আমাকে একটা 9 ভোল্টের ব্যাটারি দিয়ে রাখছে। আচ্ছা, এই 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যদি যায়, তাহলে বলছে এই যে আর
কতটুকু এই আর রোধটা কি পরিমাণ কি বৈদ্যুতিক ক্ষমতা ক্ষয় করবে। এখন কথা হলো আর এর বৈদ্যুতিক ক্ষমতা রোধ করার জন্য আমার ইদার রোধ আই স্কোয়ার ইন্টু আর করা লাগবে, অথবা আমি করতে পারি ভি আই করতে পারি, অথবা ভি স্কোয়ার বাই আর করতে পারি, যে কোনো একটা, এই তিনটার যে কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। সো প্রত্যেক ক্ষেত্রে আমার আর এর জিনিসপাতি লাগতেছে। এখন কথা হলো আমার কি কি ডেটা দিয়ে রাখছে, 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চাইতেছে, এখানে হলো 0.5 কিলো ওহম দিয়ে রাখছে, 3 ওহম দিয়ে রাখছে, আবার সরি 3 কিলো ওহম দিয়ে রাখছে, 8 দিয়ে রাখছে। এখন আমি কি করতে পারি বুঝতেছি না। আচ্ছা আমি জানি যে ভি ইজ ইকুয়াল টু আইআর, এখানে আমি 9 ভোল্ট সাপ্লাই দিতেছি, এর মধ্যে ভি ইজ ইকুয়াল টু আইআর যদি করে দেই, তাহলে আমার কথা হইলো যে এখান দিয়ে যেহেতু 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট চাইতেছে, এখান দিয়ে যেহেতু 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যেতেছে, তাহলে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আইআর যদি এখানে মেরে দেই, তাহলে আমি পাবো কত, ভি ইজ ইকুয়াল টু আই হলো আমাদের 6 মিলি অ্যাম্পিয়ার ইন্টু আর এর ভ্যালু কত 0.5 কিলো ওহম। সো কিলো আর মিলি কিন্তু কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, তাই তো। সো থ্রি থ্রি 3 ভোল্ট কারেন্ট খাইতেছে, মানে 3 ভোল্ট ভোল্টেজ খাইতেছে এটা। সো এটা যদি 3 ভোল্ট খায়, আমি সাপ্লাই করছি 9 ভোল্ট, এর মধ্যে এ খাইছে 3 ভোল্ট, তাহলে বাকি 6 ভোল্ট কি এই পাশে চলে যাবে, বাকি 6 ভোল্ট কোথায় চলে যাবে, এই পাশে চলে যাবে। ইয়াস, ঠিক আছে। তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য 6 ভোল্ট, আর এখানে দিয়ে রাখছে 3 কিলো ওহম, তাহলে এখান দিয়ে আমি কারেন্ট বের করতে পারবো, আই ইজ ইকুয়াল টু 6/3 কিলো ওহম। সো আমরা জানি কিলো মানে হলো 10⁻3, সো 1/কিলো করলে কত 10⁻³ বা মিলি আসে। সো সুন্দর মতো এটা হিসাব করছে 2 মিলি অ্যাম্পিয়ার। সো এই যে 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছিল, এর মধ্যে 2 মিলি অ্যাম্পিয়ার এই পাশে চলে গেল, তাহলে এই পাশে কত যাবে, আমরা কেসিএল জানি যে 6 মিলি অ্যাম্পিয়ার, এখানে 2 গেলে এখানে কত যাবে, 4 মিলি অ্যাম্পিয়ার যাবে, 4 মিলি অ্যাম্পিয়ার যাবে। তাহলে আমার কথা হলো এই যে আর এর মধ্যে দিয়ে আমার কারেন্ট যাইতেছে 4 মিলি অ্যাম্পিয়ার, এবং এই আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ হলো আমারে বলে দিছে 6 ভোল্ট। তাহলে আমার কথা হলো পাওয়ার ইজ ইকুয়াল টু কত, আই ইন্টু ভি, ভি না ভি আই, ভি ইন্টু আই। সুন্দর মতো করে দাও, 4 6 24 24, এই মিলি তো রয়ে যাবে, সো মিলি ওয়াট হয়ে যাবে, 24 মিলি ওয়াট। অ্যাকচুয়াল গুড কোয়েশ্চেন, এটারে বলে ভালো কোয়েশ্চেন। নেক্সট চলো দেখি, এই যে এটা কিন্তু একদম বইয়ের লাইনের কোয়েশ্চেন, বইয়ের লাইন লিটারি, যে আমরা জানি যে পর্যায় তিনে প্রথম প্রথম তিনটি সরি প্রথম চারটি মৌলের জন্য আমাদের কি হয়, পর্যায় তিনে কে কে আছে বলো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো। প্রথম চারটার জন্য আমরা জানি যে কি বাড়ে, কি বৃদ্ধি পায়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, এরপর ঠাস করে ফসফরাস আর সালফারের ক্ষেত্রে কমে যায়, ঠাস করে কি হয়, ফসফরাস আর সালফারের ক্ষেত্রে কমে যায়। সিলিকন বৃহৎ আকৃতির অণু গঠন করে, এই কারণে কি হয়, একে যদি গলাইতে হয় তাহলে সবগুলি বন্ধন ভাঙা লাগবে, এই কারণে এর কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি বা গলনাঙ্ক বেশি। আচ্ছা, এরপর সালফার হলো অ্যাসিড হিসেবে থাকে, আর ফসফরাস হলো পি4 হিসেবে থাকে। সো সালফারে ভাঙতে বেশি এনার্জি দেওয়া লাগবে, কারণ অ্যাসিড 8টা বন্ড ভাঙা লাগতে, মানে এই আর কি অনেকগুলি বন্ড ভাঙা লাগতেছে, আর ফসফরাসের ক্ষেত্রে পি4 হিসেবে থাকে, তো কম বন্ড ভাঙা লাগতেছে, ঠিক আছে। এই কারণে এটা কি হবে, আমাদের গলনাঙ্কের ক্রম হবে। গেল। নেক্সট এবার তোমারে বলছে মিথাইল কার্বোক্যাটায়ন আর মিথাইল কার্বানায়নের হাইব্রিডাইজেশন লেখো। খুবই সিম্পল, আমরা জানি যে হাইব্রিডাইজেশন বের করার জন্য আমার লাগে সিগমা প্লাস লোন পেয়ার। আচ্ছা, এখন কার্বনের লাস্টের শেলে ইলেকট্রন কয়টা আছে বা ভ্যালেন্সি ইলেকট্রন কয়টা আছে, ভ্যালেন্সি ইলেকট্রন আছে হলো 4টা, তাহলে এই 4টার মধ্যে 3টা ইলেকট্রন দিয়ে ওই হাইড্রোজেনের সাথে বন্ড করছে, তো 4 - 3, আবার এর চার্জ হলো পজিটিভ, মানে কি একটা ইলেকট্রন ছাইড়া দিছে, -1, তাহলে ফ্রি ইলেকট্রন থাকতেছে কয়টা মিথাইলে ফ্রি ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন নাই। আর এখানে এই যে 3টা হাইড্রোজেনের সাথে 3টা সিগমা বন্ড করছে, সো এই যে হাইব্রিডাইজেশন ইজ ইকুয়াল টু সিগমা প্লাস লোন পেয়ার করে দিলে 3 আসে, 3 মানে হলো sp2, উইচ মিনস কি সমতলীয় ত্রিভুজাকার সমতলীয়, বা আমরা বলি ট্রাইগোনাল প্লেনার। অন্যদিকে মিথাইল কার্বানায়নের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে ফ্রি ইলেকট্রন কয়টা হবে, 4টা ইলেকট্রন আর ফাইনাল বাইরের শেলে আছে, তাই না ভাই। গ্রুপ কত, ওই গ্রুপ 14তে যারা থাকে তাদের লাস্টের শেলে ইলেকট্রন কয়টা থাকে, 4টা থাকে, 4 - 3, কারণ কি 3টা হাইড্রোজেনের জন্য 3টা হাইড্রোজেনের সাথে বন্ড করতেছে কি 3টা ইলেকট্রন দিয়ে, আর একটা ইলেকট্রন এই মাইনাস দ্বারা কি বোঝাইতেছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, সো +1 ইজ ইকুয়াল টু 2, তাহলে ফ্রি ইলেকট্রন কয়টা আছে, 2টা আছে, তাহলে লোন পেয়ার সংখ্যা কত হবে, 2/2, যতগুলি ইলেকট্রন আছে এখান থেকে যত জোড়া পাই সেটারই তো আমরা লোন পেয়ার সংখ্যা বলি। সো লোন পেয়ার সংখ্যা কত হয়ে যেতেছে, 1 হয়ে যেতেছে, সিগমা প্লাস লোন পেয়ার করলাম, 3 + 1 কত এসে বললো 4 মানে কি sp3 সংকরণ, উইচ মিনস টেট্রাহিড্রাল স্ট্রাকচার হবে, কি হবে, চতুস্তলকীয় স্ট্রাকচার। সিম্পল জিনিস, ভেরি সিম্পল, এক্সট্রিমলি সিম্পল, সিগমা প্লাস লোন পেয়ার করছি। নেক্সট, এটাকে আমরা পড়ি নাই ভাই, এই লুথা মার্কা জিনিস, যে হাইড্রোজেন এইচে আছে আর এখানে লবণ
NaA আছে, এই যে মিশ্রণে বাফার দ্রবণ হিসেবে কাজ করে বিক্রিয়ার মাধ্যমে দেখাও। এই যে কি দুর্বল অ্যাসিড, সো কি দ্বিমুখী উভমুখী বিক্রিয়ায় ভাঙবে H+ আর A- হিসেবে। আর NaA এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পার্টটা এটা কি শক্তিশালী, সো এটা কি তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য হবে, সহজে ভেঙে যাবে, ভেঙে গেল। এবার অতিরিক্ত অ্যাসিড যোগ করলে এই A- গ্রহণ করে HA গঠন করবে, এইচে গঠন করবে। এক্ষেত্রে এই যে এইচে বৃদ্ধি পাইলো, বিক্রিয়া কি ডান দিকে সাম্যাবস্থা ডান দিকে যাবে বিক্রিয়াটা। বাট এখানে যদি আমি 1 মোলার অ্যাড করি তাহলে বাড়বে কতটুকু, বাড়বে হলো √Ka ইন্টু 1 মোলার, মানে অনেক অল্প পরিমাণ। আমি যদি এখানে বেশি পরিমাণ H+ দেই, অল্প পরিমাণে H+ এর পরিমাণ বাড়বে। এত কিছু বোঝা লাগবে না, তুমি জাস্ট বলবা যে H+ কি করবে, A- এর সাথে যুক্ত হয়ে যাবে, আর OH- হলো H+ এর সাথে যুক্ত হয়ে পানি গঠন করে ফেলবে, ফলে কি বাফার দ্রবণে পিএইচ কনস্ট্যান্ট স্থির থাকবে। আচ্ছা, পরের কোশ্চেনে কি বলছে দেখো, 50 মিলিলিটার সোডিয়াম 50 মিলিলিটার 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে 100 মিলিলিটার 0.01 মোলার হাইড্রোজেন এইচ এর সাথে আর কি এইচ এর সাথে জলীয় দ্রবণে মেশানো হলে তোমাকে বলে দিছে পিএইচ নির্ণয় করো। এক্ষেত্রে এইচ এর বিয়োজন ধ্রুবকের মানও বলে দিছে, ভালো কথা। আচ্ছা, সো আমার এই ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হবে, অ্যাসিড বেস রিয়াকশনটা আমার লেখা লাগবে। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কত দেখো তো, আমরা জানি যে N ইজ ইকুয়াল টু কত, S ইন্টু ভি, তাহলে 0.01 m ইন্টু 50 মিলিলিটার, এখানে কি মিলিটা গুণ আছে, মিলিটা কি আছে গুণ আছে, সো এখানে আমাদের অ্যান্সার আসবে মিলিমোলে 0.5 মিলিমোল। আর এই যে HA এটার পরিমাণ কি হবে, 100 ইন্টু 0.01 করলে 1 মিলিমোল। সো এখানে 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল উৎপন্ন করে, সো শুরুর দিকে 0.5 থাকবে, এখানে 1 থাকবে। তো তোমার বুঝতে হবে কে কম, এখানে যে কম সে হ্রাস পাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড কম, সোডিয়াম হাইড্রোক্সাইড হ্রাস পেয়ে যাবে। সো 0.5 মিলিমোল থেকে 0.5 মিলিমোল চলে গেলে থাকে কত, 0 মিলিমোল। আর এই এইচে 1 মিলিমোল থেকে 0.5 কমে গেলে থাকে কত, 0.5 মিলিমোল। সো 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 1 মোল উৎপন্ন করে, সো এখানে উৎপন্ন কত হবে, 0.5 মিলিমোল যদি বিক্রিয়া করে তাহলে 0.5 মিলিমোল NaA, তাই তো। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত, পিকেএ প্লাস লগ 10 বেস্ট নাম্বার অফ মোলস অফ সল্ট ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ অ্যাসিড, তাই তো। সো করলাম, এদের মোল সংখ্যা সমান 0.5 ডিভাইডেড বাই 0.5 কত হয়, 1 হয়। সো লগ 10 বেস 1, আমরা জানি যে লগ 1 এর ভ্যালু কত, 0 না, সেটা এসে বললো 0। আর পিকেএ কেমনে বের করবো, পিকেএ হইলো এই যে পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস 10 টু দি পাওয়ার -5, এই মাইনাসটা সামনে এসে বললো 5, আর লগ 10 বেস 10 এর ভ্যালু হলো 1, সো এখানে এসে পড়বে কত, 5। সো অ্যান্সার আসবে কত, 5, সিম্পল জিনিস। নেক্সট তোমরা বলছে নিচের বিক্রিয়াগুলির স্থলে আর কি ABCD আর PQ আমাকে নির্ণয় করতে বলছে। C6H6 দিস ইজ বেনজিন, বেনজিন থেকে নাইট্রোবেনজিনে কেমনে যায় ভাই, বেনজিন থেকে নাইট্রোবেনজিনে কেমনে যায়, নাইট্রেশন করা লাগে। সো কনসেন্ট্রেটেড HNO3 প্লাস কি কনসেন্ট্রেটেড H2SO4, সো গেল গেল উৎপন্ন হইলো নাইট্রোবেনজিন। এখন এই নাইট্রোবেনজিনের সাথে সামথিং যুক্ত করে আমি পি পাইলাম, পি এর সাথে সি যুক্ত করলে আমরা কি পাইতেছি, এই যে N2Cl ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন কোথা থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করা যায় বলো তো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে পারি হলো আমরা অ্যানিলিন থেকে, সো C6H5NH2 লাগবে, তাই তো। সো নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিনে কেমনে যাই ভাই, বিজারণের মাধ্যমে। সো বি যৌগের সাহায্যে আমি যদি বিজারণ করি তাহলে আমার কি লাগবে, LiAlH4, LiAlH4, এটার সাহায্যে আমি কি করলাম, আচ্ছা না LiAlH4 না, SnCl2 প্লাস HCl, SnCl2 প্লাস HCl যুক্ত করলে এখান থেকে এদের বিক্রিয়া উৎপন্ন হবে কি, জাইমান হাইড্রোজেন, ওই জাইমান হাইড্রোজেন দিয়ে বিজারিত করে ফেলবে, ভালো কথা। এবার এই যে অ্যানিলিন, অ্যানিলিনের সাথে কোন জিনিসটা যুক্ত করলে ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় বলো তো, NaNO2 প্লাস HCl, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবার এই ডায়াজোনিয়াম ক্লোরাইডে উত্তপ্ত করলে কি পাওয়া যায় বলো তো, ফেনল পাওয়া যায় না, কি পাওয়া যায় ভাই, ফেনল পাওয়া যায়। তো C6H5OH, ওই যে বলছিলাম না গরম পানি যুক্ত করলে কি হয়ে যায়, আর্দ্র বিশ্লেষিত হয়ে যায়, গরম পানি যুক্ত করলে বা উত্তপ্ত করলে কি হয়ে যায়, আর্দ্র বিশ্লেষিত হয়ে যায় এবং উৎপন্ন করে কি তোমার ফেনল। শেষ, 2.5 মার্কস পাওয়া গেল, লুথা কোশ্চেন, লিটারালি ইজিয়েস্ট কোশ্চেন্স। নেক্সট এবার তোমারে বলছে যে CH3CHCl CH2CH3 একে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করলে কি হবে ভাই, ইলিমিনেশন রিঅ্যাকশন হবে, এখানে ইলিমিনেশন রিঅ্যাকশন হয়ে অ্যালকিন উৎপন্ন হবে। সো এক্ষেত্রে উৎপন্ন সমাণুগুলোর গাঠনিক সংকেত এবং নাম লেখো। কি সহজ কোশ্চেন করছে ভাই, গাঠনিক সংকেত কেমনে লিখবো, এই যে এখানে কি হবে, বিটা ইলিমিনেশন হবে সবার আগে,
সো এটা হলো আমাদের ক্লোরিন, এটা হলো আলফা কার্বন, এটা হলো বিটা কার্বন, এটা হলো বিটা কার্বন। সো এইখানে বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায় তখন এই যৌগ উৎপন্ন হবে, আর এইখানে বিটা কার্বন থেকে হাইড্রোজেন গেলে এই যৌগ উৎপন্ন হবে, তাই তো? এখানে মেজরিটি কোনটা হবে বলো তো? সেটজেফ প্রোডাক্টটা মেজর হবে, এই যে এইটা মেজর হবে, তাই না? এটা কি হবে? মেজর হবে, যেখানে আমাদের কি আলফা হাইড্রোজেন বেশি সেটা বেশি মেজর হয়। হোয়াট এভার, এত চিন্তা করার দরকার নাই। এই দুইজনের নাম লিখতে বলছে, সো এটার নাম লেখো তো ভাই। এই যে এখান থেকে শুরু করবা, 1 2 3 4, এটার নাম কি হবে? বিউট 1 ইন। আরে কি সহজ কোশ্চেন! এই যে 1 2 3 4, এটার নাম হবে বিউট 2 ইন। কিরে ভাই, ভুল করলাম নাকি? এত সহজ কোশ্চেন, এখানে ভুল করলে কিন্তু তুমি মারা সারা। আচ্ছা, হ্যাঁ, বিউট 1 ইন, বিউট 2 ইন, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার গ্যালভানিক কোষে লবণ সেতু কি? লবণ সেতু হলো উল্টা আকৃতির একটা সেতু থাকে, যেটা কি করে, যেটা আমাদের মানে লবণ সেতু বলতে তুমি কি বুঝো এটা তোমার জাস্ট লেখা লাগবে, যেটা আমাদের অ্যানোড এবং ক্যাথোডের যে দ্রবণটা, এই দ্রবণ দুইটাকে সংযোগ করে। এটার মূল উদ্দেশ্যটা কি? কেমিক্যাল ব্যালেন্স রাখা, যে এই যে কেমিক্যাল ব্যালেন্স রাখা আর চার্জের ব্যালেন্স রাখা। ঠিক আছে, এই দুইটা জিনিস লেখা দিলেই হয়ে গেছে, নাম্বার পেয়ে গেছো। ওকে, এবার আমরা এসে পড়ছি ম্যাথ। এটা তো লিটারালি ভাই, যে কোনো জায়গায় যাও তুমি, যে কোনো ম্যাথের বহুপদীর ক্লাস যদি হয়, এই কোয়েশ্চেনটা সবসময় থাকবে। বইলা দিছে কি, এই যে কি বলে, এই যে সমীকরণ, দ্বিঘাত সমীকরণে একটি মূল আরেকটা মূলের বর্গ হইলে পি এর মান নির্ণয় করো। একটা মূল আলফা হইলে আরেকটা মূল আলফা স্কোয়ার, তাহলে আলফা প্লাস বিটার মান কত? -b/a করে দিলাম, আর আলফা ইন্টু বিটার ভ্যালু কত? c/a করে দিলাম, ফর্মুলা বসাই দিলাম। এবার আমার কথা হলো যে 6/27 কত? 2/9। সো গুদাগুদি করে এখানে আমি আলফার ভ্যালু বের করলাম, প্লাস হইলে -1/3, মাইনাস হইলে কত? 2/3। এবার এইখান থেকে আমি পি এর মান বের করতে পারবো না, যে p + 2 = কত? 27 আলফা কিউব, মাইনাসটা ওই পাশে পাঠিয়ে দিলাম আর কি, -27 আলফা কিউব, আর পি এর ভ্যালু কত হয়ে যাবে? -27 আলফা কিউব -2, বসায় দাও, অ্যান্সার এসে পড়বে। নেক্সট, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং যার দ্বারা ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 4 একক। ওয়াই অক্ষের কি পরিমাণ ভাই? ছেদাংশের পরিমাণ 4 একক। এই যে এক্স অক্ষকে কি করতেছে? স্পর্শ করতেছে 4,0 বিন্দুতে, তাহলে এর কেন্দ্র কি হয়ে যাবে? 4, কে হয়ে যাবে, 4, কে হয়ে যাবে কেন্দ্র। আর এখানে চিত্র থেকেও দেখে বুঝতে পারতেছো যে ব্যাসার্ধর মান কি? মড অফ কেন্দ্রের কোটি। ভালো কথা। এইবার এইবার ওই যদি 4 একক পরিমাণ এই যে কর্তন করে, তাহলে কেন্দ্র থেকে কার উপর অঙ্কিত লম্ব বলো তো? এর কি বলে? কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব কি করে? জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পুরাটা যদি 4 হয়, এটা হয়ে যাবে 2। সো 2 স্কোয়ার প্লাস এই যে এটার ভ্যালু আমি জানি 4 স্কোয়ার, লম্বর ভ্যালু হলো 4 স্কোয়ার। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কার সমান হয়ে যাবে? ব্যাসার্ধের সমান হয়ে যাবে। 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার = r স্কোয়ার। এখান থেকে আমি r এর ভ্যালু পেয়ে যেতেছি 2√5। এখন আমরা জানি যে r mod of k, তাহলে k কত? +-r বা +-2√5। তাহলে এখানে সুন্দর মতো x - h স্কোয়ার প্লাস y - k স্কোয়ার কত? r স্কোয়ার। সো হয়ে গেছে, এটাই অ্যান্সার। এই কে এর ভ্যালু প্লাস মাইনাস দ্বারা বুঝাইতেছে যে এইখানেও একটা বৃত্ত ছিল, উপরেও একটা বৃত্ত ছিল, নিচেও একটা বৃত্ত ছিল। ঠিক আছে, ইজি। নেক্সট, এবার তোমারে বলছে এইটা লিটারালি ভাই, x y স্কোয়ার y x - 2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। এটা লিটারালি তোমার ইসের ম্যাথ, এইচএসসিতে, সরি, গত বছর আসছে, ডিইউ 24-25 আসছে। বাট এখানে এমন একটা টুইস্ট দিছে, যেটা করলে মানে তুমি গত বছরে কোয়েশ্চেন ব্যাংক সলভ করে গেলেও এই কোয়েশ্চেনটা পারবে না, এমন একটা টুইস্ট দিছে। বলছে এই দুইজনের ক্ষেত্রফল, আগে একটা রেঞ্জ দিয়ে দিছিল, বলছিল যে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত একটা হোয়াট এভার রেঞ্জ দিয়ে দিছিল, বাট এইবার কিন্তু সেই রেঞ্জটা দেয় নাই, এবার পুরাটা এরিয়া চাইছে। আগের বার শুধু এতটুকু এরিয়া যখন চাইতো তখন আমরা কি করতাম? ওই ইন্টিগ্রেশন অফ ওয়াই আপ মাইনাস ওয়াই লো ইন্টু ডিএক্স আস্তে করে কইরা দিতে পারতাম। বাট এখন কি হইতেছে? ফাংশনের ডেফিনিশন কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। এত কিছু বোঝা লাগবে, আচ্ছা বোঝা লাগবে। বাট এখন কি হইতেছে? এখন এই পুরাটা এরিয়া চাইতেছে, সো পুরাটা এরিয়া যদি চাই, এইবার আসলে তুমি এই যে এই উপরের এরিয়াটা যেটা দেখতেছো, এই যে ওয়াই স্কোয়ার x, x y স্কোয়ার যদি হয়, y স্কোয়ার x, তাহলে y আমি কি বলতে পারি? +-√x বলতে পারি না? এক্স্যাক্টলি। সো +√x এটা হলো উপরের পার্টটা গ্রাফের, আর -√x হলো নিচের পার্টটা গ্রাফের। সো আগের বছরের কোয়েশ্চেনে এই -√x এর প্রয়োজন হয় নাই,
ঠিক আছে, বাট এই বছরের কোয়েশ্চেনে কি হয়েছে যে এই পুরাটা এরিয়া যখন চাইছে তাহলে উপরের এরিয়াটাও লাগবে, আবার আমার এই নিচের এরিয়াটাও লাগবে। এই নিচের এরিয়াটা কিভাবে ইনক্লুড করতে পারি, এর জন্য আমরা ভাইঙ্গা ভাইঙ্গা ইন্টিগ্রেশন করা লাগে, অথবা আমি জাস্ট এবার এক্স অক্ষের সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিতে পারি। এবার আমি জাস্ট কি করতে পারি, এই যে এক্স অক্ষ সাপেক্ষে ইন্টিগ্রেট করে দিতে পারি, যে এরিয়া ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স, এটাও হইতে পারে আবার এটাও হইতে পারে এফ ওয়াই ডিওয়াই, মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আর কি ইন্টিগ্রেট করতে হবে এবার। কারণ কি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে জিনিসটা ডাইরেক্ট করে ফেলতে পারি, যে তখন আমাদের আপার ফাংশন হয় কি, এই যে এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, তো এর রেসপেক্টে উপরের দিকে কে আছে বলো তো, উপরের দিকে লাইনটা আছে, আর নিচের দিকে কে আছে, এই গ্রাফটা আছে। এবার কিন্তু আমার আর প্লাস মাইনাস নিয়ে খেলা লাগলো না, প্লাস মাইনাস নিয়ে খেলা লাগলো না, কারণ আমি কি এবার ওয়াই অক্ষের সাপেক্ষে করতেছি। আচ্ছা ভালো কথা, এবার চলো তাহলে আগে ছেদবিন্দুগুলো বের করি। ছেদবিন্দুর কোন জিনিসটা লাগবে আমার, এই যে ওয়াই ওয়ান থেকে ওয়াই টু, সো আমার ওয়াই লাগবে। ছেদবিন্দুর কি লাগবে, কোটি লাগবে, সো কোটিগুলি বের করি চলো। সো কোটি কেমনে বের করব, সো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স দিয়ে রাখছে, আবার আমার এখানে দিয়ে রাখছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস টু, সো এখান থেকে এক্স এর মানটা বসাই দিই, কারণ আমার ওয়াই এর মান লাগবে। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস টু, সো এখানে আমি ওয়াই প্লাস টু দিয়ে দিলাম, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে আমি ওয়াই এর মানটা বের করব, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। সো এখান থেকে আসে প্লাস মাইনাস চার দুগুণে আট আর এক নয়, সো নয়ের রুট করলে আসে তিন, ওয়ান প্লাস মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, সো প্লাস আসলে কত ফোর ডিভাইডেড বাই টু উইচ ইজ টু, মাইনাস আসলে ওয়ান মাইনাস থ্রি হলো মাইনাস টু ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান। সো বেসিক্যালি এই যে ওয়াইয়ের ভ্যালু মাইনাস ওয়ান থেকে ওয়াইয়ের ভ্যালু টু পর্যন্ত আমাকে ইন্টিগ্রেট করা লাগবে, টু পর্যন্ত কি করা লাগবে, ইন্টিগ্রেট করা লাগবে। সো এইবার আমার এরিয়াটা হয়ে যাবে হলো, এরিয়াটা হয়ে যাবে হলো ইন্টিগ্রেশন অফ আপার ফাংশন হলো এই যে এক্স আপ মাইনাস এক্স লো ডিওয়াই, এক্স আপ উপরে কে আছে, রেখাটা আছে, সো এই রেখার সমীকরণটা কি, ওয়াই প্লাস টু, আর নিচের সমীকরণটা কি, নিচে হলো আমাদের এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, তো এক্স 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 লো এর ভ্যালু হলো ওয়াই স্কোয়ার, এক্স লো এর ভ্যালু হলো ওয়াই স্কোয়ার, এবার তুমি সুন্দর মতো ডিওয়াই করে দিবা ওয়ান থেকে মাইনাস ওয়ান থেকে টু এর মধ্যে। সো চলো করে ফেলি, মাইনাস ওয়ান থেকে টু এর মধ্যে ওয়াই প্লাস টু মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই, ইন্টিগ্রেট করো, ওয়াইরে ইন্টিগ্রেট করলে কত আসে, ওয়াই স্কোয়ার বাই টু, আর টুরে ইন্টিগ্রেট করলে আসে টু ওয়াই, আর ওয়াই স্কোয়ার ইন্টিগ্রেট করলে ওয়াই কিউব ডিভাইডেড বাই থ্রি, মাইনাস ওয়ান থেকে টু। এবার একবার দুই বসাও, চার ডিভাইডেড বাই দুই প্লাস দুই দুগুণে চার মাইনাস আট ডিভাইডেড বাই তিন, আচ্ছা মাইনাস, এবার মাইনাস ওয়ান বসাও, লোয়ার লিমিট বসাও আর কি, হাফ মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি। সো করো ক্যালকুলেশন করো, যেটা আসবে ওইটাই অ্যান্সার, অবশ্যই স্কোয়ার ইউনিটে লিখতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এবার বলছে একটি বস্তুকে তুমি ভূমি হতে, এর লিটারালি বেসিক একটা কোয়েশ্চেন, ভূমি হতে 100 ফিট পার সেকেন্ড বেগে ইউ দিয়া রাখছে আদি বেগ, এবং আনুভূমিকের সাথে আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স 3/5 কোণে শূন্য নিক্ষেপ করলে তোমাকে বলে দিছে 2 সেকেন্ড পরে এর দূরত্ব নির্ণয় করো। সো 2 সেকেন্ড পরে কেমনে দূরত্ব নির্ণয় করবো, এই যে ইউ বেগে যদি নিক্ষেপ করি তাহলে আমার দুইটা উপাংশ থাকবে, একটা হলো ইউ কস থেটা, আচ্ছা থেটাই ধরলাম, যাও ইউ কস থেটা, এটা হলো এক্স অক্ষ বরাবর বেগ, আর একটা থাকবে হলো ইউ সাইন থেটা ওয়াই অক্ষ বরাবর বেগ, তাই তো। সো এক্স অক্ষ বরাবর যদি এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, সো সমবেগে যাবে, এক্স ইজ ইকুয়াল টু আমরা জাস্ট ভিটি, ভিটি ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, আর এই যে থেটা যদি কজ ইনভার্স 3/5 হয় তাহলে কস থেটা ভ্যালু কত হবে 3/5, আর এখানে ত্রিভুজাইকে আমি সাইন থেটা ভ্যালু কত পাওয়া যাবো 4/5, কারণ কস থেটা হলো কবরে ভূততি, তাহলে আমাদের লম্ব কত হয়ে যাবে 4 হয়ে যাবে, 3 4 হলে 5 হয় আমরা জানি, তো সাইন থেটা হয়ে যাবে 4/5। সো এস ইজ ইকুয়াল টু ভিটি মাইরা আমি এক্স অক্ষ বরাবর সরণ পাইলাম 120 ফিট। এবার ওয়াই অক্ষ বরাবর সরণের জন্য আমার কি লাগবে, এটা হলো যেহেতু আমাদের উপরের দিকে ইউ সাইন থেটা বেগে নিক্ষেপ করলাম, তাহলে এক্ষেত্রে আমার ফর্মুলা কত হবে, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, সো ইউ সাইন থেটা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার মাইরে দিলাম। সো ওয়াই ইজ ইকুয়াল টু ইউ সাইন থেটায় ইউ এর ভ্যালু কত 100, সাইন থেটা ভ্যালু 4/5 ইন্টু টি হলো 2 সেকেন্ড মাইনাস হাফ ইন্টু জি এর ভ্যালু কত বলো তো, জি এর ভ্যালু হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা আমরা বলতে পারি 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, ইহা তো আমরা জানি, জি এর মান আমরা জানি। সো 32 হাফ ইন্টু 32 ইন্টু 2 স্কোয়ার করলে কত আসে 4 আসে। সো এখান থেকে আমি বলতে পারবো সো করো ক্যালকুলেশন করো, 3/5, সো 60 আর 2 গুণ করলে 120 ফিট এক্স অক্ষ বরাবর সরণ, আর ওয়াই অক্ষ বরাবর সরণ কত হবে তোমার 100 ইন্টু 4/5 ইন্টু 2
মানে ইউ সাইন থেটা ইন্টু টি যদি করি, 4/5 করলে 5 20 100 আমরা জানি। সো 20 আর 2 হলো 20 আর 4 হলো 80, কারণ 4 2 8। 80-র সাথে আবার 2 গুণ করলে কত আসে? 160। সো 160 মাইনাস হাফ ইন্টু 32 × 4। সো এখানে 2 রাখলাম, 32 দুগুণে কত হয়? 64 হয়। সো 160 মাইনাস 64 96 আসে। সো ডি এর ভ্যালু কত হবে? √120 স্কোয়ার প্লাস 96 স্কোয়ার ফিট। এভাবে রেখা দিলেও হবে, কোনো সমস্যা নেই। সো বুঝতে পারছো এই পর্যন্ত? সো আমাদের দেখো কোয়েশ্চেনগুলি কিন্তু যথেষ্ট কনসেপচুয়ালি আসছে। ক্যালকুলেশন ধরো রিটেনে কয়েকটা কোয়েশ্চেনে, যেমন এই কোয়েশ্চেনে একটু ক্যালকুলেশন হয়তো বেশি ইন্টিগ্রেশনে, এরপর এখানেও তেমন ক্যালকুলেশন নাই, এখানে হালকা একটু ক্যালকুলেশন আছে, এখানে আবার কোনো ক্যালকুলেশনে নাই। কেমিস্ট্রিও দেখো যথেষ্ট কনসেপচুয়াল জিনিসপাতি আসছে, ক্যালকুলেশন যতটা সম্ভব কম। এবার এই যে এখানেও ক্যালকুলেশন নাই, এই কোয়েশ্চেনও ক্যালকুলেশন একদমই নাই। সো কনসেপচুয়াল কোয়েশ্চেন কিন্তু আজকাল একটু বেশি আসতেছে। সো বেশিরভাগ স্টুডেন্ট যারা অনেক ম্যাথ করে গেছো, তারা যারা কনসেপ্ট ক্লিয়ার রাখো নাই, তারাই কিন্তু পরীক্ষায় খারাপ করবা। ঠিক আছে? সো কাট মার্কস কত হইতে পারে ভাইয়া? গত বছরের মতোই একদম, মানে অলমোস্ট হুবহু সেমই আসছে কোয়েশ্চেনের কোয়ালিটি যদি বলি। এবং কোয়েশ্চেনগুলি যথেষ্ট উইটি ছিল, মানে একটু চিন্তা করা লাগছে, একটু বুদ্ধি খাটানো লাগছে, আর কনসেপচুয়ালস ছিল। আর শর্টকাট কিন্তু বর্তমানে তেমন কাজ করে না ভাই। মাত্র একটা কোয়েশ্চেন আমি শর্টকাট ইউজ করছি, ওই তোমার কি বলে এটারে, নির্ণায়কের কোয়েশ্চেনে শর্টকাট ইউজ করছি। বাকি কোনো কোয়েশ্চেন আমার শর্টকাট ইউজ করতে দেখছো? দেখো নাই। তো এখন থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতেছে ডিউতে, এটা ঐতিহ্য হয়ে গেছে ডিউর। আচ্ছা, সো কাট মার্কস কেমন হবে? সেম এজ বিফোর। 30+ যদি ঠিকঠাক হয় তাহলে তোমার রিটেন খাতাটা দেখা হবে, রিটেন খাতাটা দেখা হবে। আর পাস করতে পারলেই তুমি কিছু না কিছু একটা সাবজেক্ট পেয়ে যাবা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।